রাইবোজোম দেখো দুই ভাগে ভাগ করা যায়, একটা কি রাইবো আর সোম। রাইবো আসছে কই থেকে? সোম মানে সোমা থেকে আসছে। সোমা মানে কি বলো তো? সোমা মানে কি? হ্যাঁ পড়ছো তো, সোমাটিক সেল। ওই সোমার এই সোমাতে কি সোমা মানে কি? সোমাটিক সেল কি 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 সেল ছিল নাম? দেহকোষ। সোমা মানে হলো একটা স্ট্রাকচার বা বডি বা দেহ। কথা বুঝতে পারছো? একটা বডি বা কি একটা গঠন, স্ট্রাকচার বা দেহ। কথা বুঝতে পারছো? তাহলে সোমা মানে হলো বডি, এটা আমরা জানলাম। রাইবো কেন লিখছে? রাইবো কেন লিখছে এখানে? রাইবোজোমের মধ্যে রাইবো কেন আছে? কারণ রাইবোজোমের মধ্যে রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? আরএনএ। রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ থাকে। রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। বুঝতে পারছো? তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড দিয়া গঠিত যে স্ট্রাকচার ওটাকে কি বলে? রাইবোজোম বলে। আরএনএ দেখতে কিরকম? সূত্রাকার নাকি বৃত্তাকার নাকি কিরকম? আরএনএ দেখতে কিরকম? সুতার মতো না? আরএনএ দেখতে কিরকম? এরকমই তো, তাই না? সুতার মতো। আচ্ছা, আর তাহলে তোমার সুতা দিয়ে কি কোনো বডি তৈরি করা, স্ট্রাকচার তৈরি করা যাবে না, প্লাস তোমার কিছু কিছু লাগবে। কথা বুঝতে পারছো? তাহলে রাইবোজোম অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি জানো? এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড আর এই যে বডি বা স্ট্রাকচার যারা আছে এটা কে তৈরি করে বলো তো? আমাদের মানে দেহের মধ্যে কোনো একটা স্ট্রাকচার মানে সলিড একটা স্ট্রাকচার কে তৈরি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে এটা কি এই বডিটা কে তৈরি করে ভাইয়া? প্রোটিন। তার মানে রাইবোজোম কেমনে গঠিত এটা আমি তোমারে বলি। ধরো অনেকগুলা প্রোটিন আছে, অনেকগুলো ধরো প্রোটিন, ধরো এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এগুলো সব রাইবোজোমের প্রোটিন। ঠিক আছে? এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এগুলো হলো সব রাইবোজোমের প্রোটিন। কারণ কি রাইবোজোম মধ্যে কি আছে? সোমা আছে, স্ট্রাকচার, তার মানে এটা একটা বডি বা স্ট্রাকচার, তাই না? এটা একটা শক্ত একটা জিনিস যেটা নাকি তোমার রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ আর কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এখন তোমার প্রোটিন আঁকলাম আমি, আর প্রোটিন আইকা লাভ আছে ভাইয়া? প্রোটিনগুলো যদি তুমি কানেক্ট না করো এটা কি ছড়াই ছিটায় চলে যাইব না? তাহলে প্রোটিনগুলোর এক জায়গায় রাখতে হইব। এক জায়গায় রাখতে হইলে তুমি কি করবা? দড়ি দিয়ে এগুলোর কি করবা? একটার একটার সাথে বাঁধবা। ওই দড়িটা কি? আরএনএ। কথা বুঝছো? আরএনএ কীরকম? সূত্রাকার না? কথা বুঝতে পারছো? সো ওই দড়িটা হইলো এই যে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড আমি একটু আগে দেখাইলাম না, যেটা কি সূত্রাকার। সো তুমি এগুলোরে কি করবা? দড়ি দিয়ে বাঁধবা একটার একটার সাথে। কথা বুঝতে পারছো? একটার সাথে দড়ি দিয়ে বাইদা একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার তৈরি করবা। কথা বুঝতে পারছো? কমপ্লেক্স স্ট্রাকচার মানে এক মানে কম্প্যাক্ট। মানে প্রোটিনগুলো তো অনেকগুলো আছে, তাহলে এটা কি ছড়ায় ছিটে যাইতো? তাই এগুলোরে কাছাকাছি রাখার জন্য আমি কি দড়ি দিয়ে বাঁধছি। এই দড়িগুলা হইলো কি? আরএনএ। আর এই প্রোটিন মানে পাথরগুলো হইলো কি? এই যে সোমা বা বডি। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটা কি তৈরি হইলো? রাইবোজোম। তাহলে রাইবোজোমরা আমি কি বলতে পারি ভাইয়া বলো তো? আরএনএ প্লাস প্রোটিন। রাইবোজোমের এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের 50% হইলো আরএনএ থাকে, 50% তাহলে কি থাকবো? প্রোটিন থাকবো। তাহলে রাইবোজোমে আরএনএ আর প্রোটিনের অনুপাত কত ভাইয়া? গুড। আরএনএ আর প্রোটিনের অনুপাত হইল 1:1, কারণ 50-50 দুইজন। তুমি অনুপাত বুঝো তো নাকি নাকি এটা বুঝাইতে হবে? অনুপাত তো বুঝো নাকি? অনুপাত মানে দুইজন সমান তৈরি করছে, তাহলে 50-50, তাহলে 1:1 রাইবোজোমে প্রোটিন আর আরএনএর অনুপাত। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই যে আরএনএটা আছে ভাইয়া, এই আরএনএটার নাম কি দিবা? অনেক ধরনের আরএনএ আছে, তোমরা যখন পড়বা অনেক ধরনের নাম আরএনএ আছে, দেখবা এমআরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ আছে, ঠিক আছে? তোমার টিআরএনএ আছে, তারপরে জিআরএনএ আছে, জেনেটিক আরএনএ। কথা বুঝতে পারছো? অনেক ধরনের আরএনএ আছে। এই আরএনএটার নাম কি দিবা? আরএনএ, রাইবোজোমাল আরএনএ, যেই আরএনএ রাইবোজোমে থাকে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি পড়ছি? আরএনএ অনেক ধরনের আছে। এই যে আরএনএটার নাম কি? আরএনএ। আমার কথা বুঝতে পারছো? রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, আমি তোমার একটু দেখাই যে আমি কি বলতেছি। ওয়েট,
টিআরএনএ এগুলো কই, দাঁড়াও 1 মিনিট, কি বলতেছি একটু দেখাইলে বুঝবা। এই যে দেখো ভাইয়া, দেখো এই যে তোমার 51 পেজ, হ্যাঁ 51 পেজের মধ্যে দেখো কি আছে, দেখছো অনেক ধরনের আরএনএ আছে, দেখো কি লেখছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তারপরের পেজে যাও, এখানে কি লেখছে, আরও অনেক ধরনের আরএনএ আছে, দেখো কি লেখছে বংশগতি আরএনএ মানে জেনেটিক আরএনএ, মাইনর আরএনএ আছে। তারপরে তোমার এই জায়গায় কি আছে, বার্তাবহ আরএনএ মানে কি মেসেঞ্জার আরএনএ। তাহলে রাইবোজোম কোন ধরনের আরএনএ? রাইবোজোমাল আরএনএ। আর আরএনএ এটা কই, এই যে দেখো রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ সেই রাইবোজোমাল আরএনএ যেটা কি রাইবোজোম গঠন করছে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাই এই যে রাইবোজোমের গঠনটা দেখতেছো তুমি, এটার বাইরে কি কোনো ফসফোলিপিড বাইলেয়ার আছে বা কোনো ঝিল্লি আছে, মেমব্রেন আছে? না, এটার বাইরে কোনো, মানে তুমি এই যে এই স্ট্রাকচারটা দাও, এটার মধ্যে কি আছে, প্রোটিন আর আরএনএ, আর কিছু আছে? নাই। রাইবোজোমের মধ্যে আর কিছু নাই। এটার বাইরে কোনো আবরণ আছে, কোনো ঝিল্লি আছে, মানে কোনো আবরণ আছে যেটা নাকি এটা আবৃত করে রাখছে? বা ফসফোলিপিড বাইলেয়ার আমরা ইউনিট মেমব্রেন মতবাদে কি পড়ছি, সকল বায়োলজিক্যাল মেমব্রেন একদিকে। এটা কি বাইরে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন আছে? তাহলে এটা কি ঝিল্লি যুক্ত অঙ্গাণু নাকি ঝিল্লিবিহীন অঙ্গাণু? ঝিল্লিবিহীন অঙ্গাণু। কথা বুঝতে পারছো? রাইবোজোম দ্যাটস ওয়াই ঝিল্লিবিহীন, কারণ তুমি এটা দেখলেই বুঝছো। আরএনএ আছে আর কি আছে, ফসফোলিপিড আছে? নাই। তাহলে এটা কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে? আচ্ছা, এখন আরএনএ কই থাকে, লোকেশনটা কই, দেখো লোকেশনটা কই। তুমি সেলটারে এদিকে আনো, টাইনা আনো, দেখো এটা কি ভাই নিউক্লিয়াস না? আচ্ছা, নিউক্লিয়াস থেকে যে নীল কালার এগুলো যে তৈরি হয়েছে এটারে কি বলে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এন্ডোপ্লাজম মানে কি, এন্ডো মানে ভিতরে, এন্ডোপ্লাজম মানে সাইটোপ্লাজমের ভিতরে যে জালের মতো স্ট্রাকচার, এটা কি নেটওয়ার্কের মতো লাগতেছে না, জালের মতো লাগতেছে না? কথা বুঝতে পারছো? মনে হইতেছে না একটা বিশাল বড় জাল? তো যেটা জালের মতো যে স্ট্রাকচার থাকে ওটাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম শব্দের অর্থ কি? জাল। এটা অনেক জায়গায় পড়বা, রেটিকুলাম শব্দের অর্থ যে জাল, এটা তুমি বায়োলজি বইয়ের অনেক জায়গায় পড়বা। রুই মাছে রেটিটেস্টিস পড়বা, রেটিমিরাবিলিয়া পড়বা, মানুষের শুক্রাশয়ে রেটিটেস্টিস পড়বা, তারপরে রেটিকুলেট ভিনেশন পড়বা। পাতার মধ্যে পাতা ছিল না, পাতা, এই পাতার মধ্যে ধরো এই যে এইগুলো কি, এটা থেকে মধ্যশিরা বলে না এটারে, মধ্যশিরা। তারপরে কি এরকম এগুলা শিরা বেরোয় না? তো এই শিরা যদি নেটওয়ার্কের মতো ছড়ায় যায় তাহলে ওই ভিনেশন বা ওই ভেইনের স্ট্রাকচারটারে কি বলে জানো? রেটিকুলেট ভিনেশন। কথা বুঝতে পারতো? বই আছে তোমার নগ্নবীজি আবৃত বীজি চ্যাপ্টারে। সো রেটিকুলাম মানে কি? জালিকা। ঠিক আছে? জাল। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তাহলে এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে এটা লাইগা আছে এটি হলো রাইবোজোম। কথা বুঝতে পারছো? তাহলে এন্ডোপ্লাজমিক তাহলে রাইবোজোমের লোকেশন কই ভাই? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। এখন কোশ্চেন হলো, এমন কি কোনো রাইবোজোম আছে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে না? আছে, এটা সাইটোপ্লাজমেও ভাসতে থাকতে পারে, যেমন এই যে এগুলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো নাকি সাইটোপ্লাজমে ভাসা? সাইটোপ্লাজমে ভাসা। তাহলে লোকেশন অনুযায়ী রাইবোজোম কয় প্রকার? 2 প্রকার। একটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড, এ দেখো অ্যাটাচড আছে, গায়ে লাগানো আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি অ্যাটাচড, আরেকটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে ডিটাচ, মানে কি ফ্রিলি সাইটোপ্লাজমের মধ্যে ঘুরতেছে। তো ফ্রিলি যেটারে ঘুরতেছে ওটারে তুমি কি বলবা? ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম। আমার কথা বুঝতে পারছো? ফ্রি রাইবোজোম বা কি মুক্ত রাইবোজোম। আর এই রাইবোজোমটা তুমি কি বলবা জানো? সংযুক্ত রাইবোজোম। আমার কথা বুঝতে পারছো? তাহলে লোকেশনের উপর ভিত্তি করে রাইবোজোম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মুক্ত রাইবোজোম আর একটা হলো কি সংযুক্ত রাইবোজোম। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এবার একটা রাইবোজোম রে, এই যে দেখো এই রাইবোজোমটা আছে না, এই রাইবোজোমের স্ট্রাকচারটারই আমি বড় করে ধরে দেখাইলাম। এই হলো একটা রাইবোজোম। মানে এই রাইবোজোমটারে দেখো ঠিক মতো, রাইবোজোমের বাইরে কোনো ঝিল্লি নাই। ঠিক আছে? আচ্ছা, তাই এটি বোথ প্রোক্যারিওট এবং কি ইউক্যারিওটে থাকে। প্রোক্যারিওট কি আর ইউক্যারিওট কি আইডিয়া আছে তো? আইডিয়া না থাকলে আমি পড়াবো, সমস্যা নাই। প্রোক্যারিওট আর ইউক্যারিওট আলাদা করে পড়াবো, বুঝতে পারছো? তুমি জাস্ট, হ্যাঁ, কারণ এটা 2টা জিনিস দিয়ে তৈরি, বুঝতে পারছো? হ্যাঁ, 2টা ইউনিট দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো?
হ্যাঁ, দুটা আলাদা থাকে, যখন প্রোটিন তৈরি করে তখন একসাথে হয়ে যায়। কথা বুঝতে পারছো? এই দুটা কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার। এটা রাইবোজোমের একটা ইউনিট, এটা রাইবোজোমের আরেকটা ইউনিট। এটা হলো বড় ইউনিট। তো ইউক্যারিওটদের ক্ষেত্রে এটারে বলে 60S, আর এটালে বলে কি 40S। পড়ছি লাগে 60S 40S। দেখো ইউনিট আছে রাইবোজোমের, দেখবা দুইটা রাইবোজোম আলাদা আলাদা। দেখছো এই যে এখানে খণ্ড খণ্ড দেখছে, এই একটা খণ্ড এই একটা খণ্ড। দেখো এই খণ্ডরে কি লিখছে, বড় খণ্ডটারে কি বলছে 60S, আর ছোট খণ্ডটারে বলছে কি 40S। দুইটা আলাদা আলাদা খণ্ড মিলা একটা ফুল রাইবোজোম গঠন করে। কথা বুঝতে আসতেছি, আমি এগুলোতে আসতেছি। বাট মেইন কথা হলো প্রোক্যারিওট আর কি ইউক্যারিওট দুইটাতেই কি থাকে, রাইবোজোম থাকে। কারণ রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, সো এটা দুইটাতেই লাগবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? কখন তুমি একটা কোষে আদি কোষী বলবা, কখন তুমি একটা কোষের প্রকৃত কোষী বলবা? হ্যাঁ, অপ্রকৃত নিউক্লিয়াস বলবা। এখন অপ্রকৃত নিউক্লিয়াস আসলে কোনটারে বলবা? কি না থাকলে ওটারে অপ্রকৃত বলবা? না, অ্যাবসলিউটলি। প্রকৃত এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে বেসিক ডিফারেন্স কি জানো? আদি কোষে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকে না। বুঝতে পারো? এইটাই হলো বেসিক ডিফারেন্স। এটা কোনো নিউক্লিয়াসের যে ডিফারেন্স এটা তো অবশ্যই। নিউক্লিয়াস দেখবা একটা প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস যে থাকে, এই নিউক্লিয়াসের বাইরে কি একটা মেমব্রেন থাকে না? কিন্তু আদি কোষে কি নিউক্লিয়াসের বাইরে কোনো মেমব্রেন থাকে? নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমে এরকম কি থাকে, ছড়ানো থাকে। কোনো বাইরে মেমব্রেন আছে না। তো বেসিক ডিফারেন্স এইটাই যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানালি বা ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু নাই। যেমন তুমি ইউক্যারিওটের মধ্যে কি পাবা? মাইটোকন্ড্রিয়া পাবা না? মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো ঝিল্লি আছে। লাইসোজোম পাবা না? ঝিল্লি আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবা না? ঝিল্লি আছে। গলগি বডি পাবা না? ঝিল্লি আছে। কিন্তু এই যে যেগুলার ঝিল্লি আছে এগুলো কি প্রোক্যারিওটে পাবা? কিচ্ছু পাবা না। আমার কথা বুঝতে পারছো? প্রোক্যারিওটে শুধু কোনগুলা পাবা? যেগুলার ঝিল্লি নাই। রাইবোজোমের কি ঝিল্লি আছে নাকি নাই? নাই। তাহলে এটা প্রোক্যারিওটে পাবা। ইউক্যারিওটেও পাবা। ইউক্যারিওটে দুইটাই পাবা, ঝিল্লি যুক্তও পাবা আবার কি ঝিল্লি বিহীনও পাবা। কিন্তু প্রোক্যারিওটে ঝিল্লি যুক্তটা কি পাবা না। এটি মনে রাখবা বেসিক ডিফারেন্স। এটা যদি মনে রাখতে পারো দেখবা সব এমনি মিলে গেছে। দেখবা লেয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া আছে নাই, লাইসোজোম আছে নাই, তুমি খালি মিলাবা কার ঝিল্লি আছে আর কার ঝিল্লি নাই। যদি দেখো যে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি আছে তাহলে এটা কই চলে যাইব? ইউক্যারিওটে চলে যাইব। লাইসোজোমের ঝিল্লি আছে কি নাই? আচ্ছা, লাইসোজোমের ঝিল্লি আছে তাহলে এটা ইউক্যারিওটে চলে যাব। রাইবোজোম আসছে, রাইবোজোমের ঝিল্লি আছে নাকি নাই? রাইবোজোমের ঝিল্লি নাই, তাহলে এটা প্রোক্যারিওটে চলে যাব। ইউক্যারিওটে থাকবে, কারণ মনে রাখবো ইউক্যারিওটে ঝিল্লি যুক্ত ঝিল্লিবিহীন দুইটাই থাকে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি জাস্ট এবার মিলাবা। তো বেসিক ডিফারেন্স কি? ঝিল্লি থাকলে আর ঝিল্লি না থাকলে, এটা প্রোক্যারিওটের ইউক্যারিওট। যাই হোক, এটা আমি সামনে আরও আসতেছি। এখন আসো ভাইয়া, এটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের রাইবোজোমের স্ট্রাকচার হলো আলাদা। প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমরে বলে 70S। এখন এস জিনিসটা কি আমি আসতেছি, এগুলো আমি আসবো। এস জিনিসটারে বলে একটা ইউনিট, একক। যেমন 70 এর পরে যদি আমি এম লিখি তাহলে কি বুঝো? 70 মিটার। তাহলে মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। তেমনি 70-র পরে যদি এস লিখি তাহলে এটাও নিশ্চয়ই কিছু একটা একক হবে। এটা অ্যাকচুয়ালি কত তাড়াতাড়ি অদক্ষেপ করতেছে ওইটার একক। রাইবোজোম কত তাড়াতাড়ি কি হইতেছে, অদক্ষেপ করতেছে ওইটার একক। যেমন আমি যদি লিখি 70 মিটার আর 80 মিটার, কোনটা বড় ভাইয়া? 80 মিটারের দৈর্ঘ্য বেশি। তেমনি আমি যদি লিখি 70S আর 80S, কোনটা ভাইয়া বড়? 80S। তাহলে 80S কি তাড়াতাড়ি অদক্ষেপ পড়ে। অ্যাকচুয়ালি এস এর বলে ভেদবার্গ ইউনিট, যেটা নাকি সেডিমেন্টেশন রেট বা সেডিমেন্টেশন রেট মানে কি? অদক্ষেপের হার, কত তাড়াতাড়ি অদক্ষেপ পড়তেছে ওইটার একক। যেমন তুমি 80 মিটার দিয়ে কি বুঝাইলা? যে এটার দৈর্ঘ্য কি বেশি। তেমনি 80S দিয়ে তুমি কি বুঝাবা? এটার অদক্ষেপণের হার কি বেশি। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এটা জাস্ট একটা একক। তো এটার 70S আর 80S কেমন আলাদা করে এটা বলবো না। তো বিষয়টা হলো রাইবোজোমরে কি বলে? 70S বলে। আর আদি কোষের প্রকৃত কোষের যে রাইবোজোম থাকে ওই রাইবোজোম হলো কি 80S। তাহলে আদি কোষের রাইবোজোম আর প্রকৃত কোষের রাইবোজোম কি সেম নাকি আলাদা? আলাদা। আলাদা হওয়ার কারণে আমরা একটা অ্যাডভান্টেজ নিই এটার। যেহেতু রাইবোজোম আলাদা তাই এখানে একটা অ্যাডভান্টেজ নেওয়া যায়। কি দিয়ে অ্যাডভান্টেজ নেওয়া যায় বলো তো? আদি কোষ মানে কি ভাই? ব্যাকটেরিয়া না?
আদিকোষ মানেই তো ব্যাকটেরিয়া। আদিকোষ মানে প্রোক্যারিওট, প্রোক্যারিওট মানে কারা, মনের রাজ্যে কারা আছে? ব্যাকটেরিয়া। পরে কি পড়ছো? সায়ানো ব্যাকটেরিয়া, ওইটাও একটা ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা, ওইটাও কি একটা ব্যাকটেরিয়া? সবই ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমাও কিন্তু একটা ব্যাকটেরিয়া, জানো? ওটা জাস্ট এমন একটা ব্যাকটেরিয়া যার সেল ওয়াল নাই। সায়ানো ব্যাকটেরিয়াও একটা ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ার আরেকটা নাম হলো কি নীলাভ সবুজ শৈবাল। এটা কি শৈবাল নাকি ব্যাকটেরিয়া? এটা হলো ব্যাকটেরিয়া। এটা প্রথমে ভুল করে শৈবাল মানে বলছিল। অনেক অনেক এককোষী শৈবাল পাওয়া যায়, বুঝতে পারছো? তো নীলাভ সবুজ শৈবাল রে মানে তোমার যখন সায়ানো ব্যাকটেরিয়াটা প্রথমে মাইক্রোস্কোপের নিচে দেখছিল, তখন দেখছিল এটা এককোষী। আর এটা কি করে? ফটোসিনথেসিস করে, সবুজ কালার এককোষী, তাই না? এবং ফটোসিনথেসিস করে। তাহলে এককোষী সবুজ কালার ফটোসিনথেসিস করে কে? এককোষী শৈবাল করে। তাই এটার নাম দিয়ে দিছে কি? নীলাভ সবুজ শৈবাল। কিন্তু আসলে কি এটা শৈবাল? পরে গিয়ে আবিষ্কার হয়েছে না ভাই, শৈবাল তো ইউক্যারিওট। শৈবাল কি ইউক্যারিওট না? ইউক্যারিওট মানে কি প্রকৃতকোষী। কিন্তু দেখছে যে ও এককোষী, ফটোসিনথেসিস করে, ধুম করে নাম দিয়ে দিছে শৈবাল। কিন্তু পরে গিয়ে আবিষ্কৃত হয়েছে শালা এটা তো ইউক্যারিওট না, এটা কি প্রোক্যারিওট। তখন এটার নাম দিছে সায়ানো ব্যাকটেরিয়া। কথা বুঝতে পারছো? সায়ানো ব্যাকটেরিয়া আসলে একটা ব্যাকটেরিয়া, কিন্তু এটা আবিষ্কৃত হয়েছিল কি শৈবাল হিসেবে, ভুলে ভুলে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আসো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তাহলে ভাইয়া এটা এই দুইটা ব্যাকটেরিয়ার রাইবোজোমের স্ট্রাকচার আর আমার রাইবোজোমের স্ট্রাকচার কি সেম ভাইয়া? না, একটা হলো 70S, একটা কি 80S। এন্ড এটা দিয়ে তুমি একটা অ্যাডভান্টেজ নিতে পারো। অ্যাডভান্টেজ কেমন? অ্যাডভান্টেজ তুমি নিতে পারো, দেখো ভাইয়া, এই অ্যান্টিবায়োটিকগুলো যেটা আছে, আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, এই দেখো দুইটা রাইবোজোম তো সেম না। দুটা রাইবোজোম তো সেম না, এই কারণে আমরা এরভাবে অ্যান্টিবায়োটিক বানাইতে পারি যে অ্যান্টিবায়োটিকগুলো কি করতে পারে? 70S রাইবোজোমরে কি করতে পারে? ধ্বংস করতে পারে। 70S রাইবোজোমরে যদি তুমি আউট করে দাও, তাহলে এই 70S রাইবোজোম কই আছে? ব্যাকটেরিয়ার মধ্যে আছে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে প্রোটিন সিনথেসিস কি হবে নাকি হবে না? প্রোটিন সিনথেসিস হবে না। প্রোটিন সিনথেসিস না হলে ব্যাকটেরিয়া কি হইব? মরে যাবে। আমার কথা বুঝতে পারছো? তো আমরা অ্যান্টিবায়োটিক ডিজাইন করছি যেটা নাকি কারে করে 70S। এটা কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ। যদি এরকম হইতো তাহলে কি হইতো বলো তো? ধরো যদি ব্যাকটেরিয়ার আর মানুষের মানে ব্যাকটেরিয়ার আর ইউক্যারিওটিক যারা আছে তাদের যদি দুইজনেরই কি হইতো, ধরো 80S হইতো, তখন কি বিপদে পড়তা না? তখন অ্যান্টিবায়োটিক যদি বানাইতা, ঠিক আছে, তখন কি ধরো ধরো সাপোজ দুইটারই 70S, ধরো এটার 70S, আমাদেরও কি, আমাদের মানুষ তো ইউক্যারিওট না, তো মানুষেরও ধরো 70S, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমরা কি জানি প্রকৃত কোষ আর আদি কোষের রাইবোজোমের মধ্যে কি আছে? ডিফারেন্স আছে। ধরো ডিফারেন্স নাই, না থাকলে কিন্তু একটা বিপদে পড়তাম। কেমন বিপদ? তুমি খাইতা অ্যান্টিবায়োটিক খাইতা, এই অ্যান্টিবায়োটিক গিয়া তোমার রাইবোজোমরে কি করতো, মানে ব্যাকটেরিয়ার রাইবোজোমরে অ্যাটাক করে নিউট্রাল করে দিত, প্রোটিন সিনথেসিস কি বন্ধ, এটা ডেথ। কিন্তু ভাই ওরে কি ছাড়তো? ওর তো ছাড়তো না। দুইজনের স্ট্রাকচার তো সেম। অ্যান্টিবায়োটিক কারে অ্যাটাক করতেছে? রাইবোজোমরে অ্যাটাক করতেছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে এ হইলো তোমার 70S রাইবোজোম ইউক্যারিওটে, প্রোক্যারিওটে কি 70S রাইবোজোম, দুইজনের অ্যাটাক করবো, তখন তুমি অ্যান্টিবায়োটিক খাইলে উল্টা তোমার নিজের কোষই কি হইব? মরে যাইব। কথা বুঝতে পারছো? এনে 70S এটারে অ্যাটাক করে তখন তোমার নিজের কোষই করতে পারবো, নিজের কোষই মরে যাইব। কথা বুঝতে পারছো? তাই এই যে পার্থক্য আদি কোষ আর প্রকৃত কোষের রাইবোজোমের মধ্যে পার্থক্য, এটারে আমরা কি করছি? ইউটিলাইজ করছি। কথা বুঝতে পারছো? এটারে আমরা ইউজ করছি কি করার জন্য? আমরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক বানাইতে পারছি। কেন বানাইতে পারছি? কারণ এই যে ডিফারেন্স আছে তাই। নাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক বানানো কি পসিবল হইতো না যদি সেম হইতো। আমার কথা বুঝতে পারছো? তখন তুমি অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া তো মরতো, তোমার নিজের কোষও কি হইতো? মারা যাইতো। কথা বুঝতে পারছো? কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু আমাদের নিজের কোষ মরে না। কিন্তু তুমি আবার দেখবা যে অ্যান্টিবায়োটিক খাইলে অনেকে উইক হয়ে যায়। এটা কি দেখছো কখনো যে অ্যান্টিবায়োটিক খাইলে অনেকে উইক হয়ে যায়, উইক উইক লাগে, তাই না? এটার কারণ কি? কারণ এখানে হয়তো বা কিছু মানে কমে যায়, বডিতে একটা জিনিস ড্যামেজ হয়ে যাচ্ছে এইজন্য, যেমন ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া ড্যামেজ হইলে তোমার বডির তো আরো ভালো না? ব্যাকটেরিয়া ড্যামেজ হয়ে যাইতেছে, ব্যাকটেরিয়া যেটা রোগ করতেছে ওটা ড্যামেজ হয়ে যাইতেছে। ফাইট করতেছে তো সামনে। শোনো, আমাদের বডিতে যতগুলা কোষ আছে তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। আমাদের হিউম্যান বডিতে যতগুলা কোষ আছে তার থেকে 10 গুণ বেশি কি আছে? আমাদের স্কিনে ব্যাকটেরিয়া আছে, আমাদের ইন্টেস্টাইনে, আমার পুরো বডিতে ব্যাকটেরিয়া আছে।
এখন কথা হইলো এই ব্যাকটেরিয়াগুলা আমাদের মুখে ব্যাকটেরিয়া আছে, দাঁতে ব্যাকটেরিয়া আছে, সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। এখন তোমার কথা হইলো ভাই এই ব্যাকটেরিয়াগুলা থাকা সত্ত্বেও কেমনে তুমি এখনো বাইচে আছো? এত ব্যাকটেরিয়া, তোমরা তো খায়া ফেলার কথা। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া? গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া মানে কি? যেগুলো ক্ষতি করে না, যেগুলো ক্ষতি করে না, সিম্বায়োসিস করে। সিম্বায়োসিস মানে ও আমার বডি থেকে কিছু কি উপকার খাবার খায়, বিনিময়ে সে আমার বডিতে কি করে কিছু দেয়। যেমন আমার অন্ত্রে যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে, আমরা যে খাবারগুলো খাই না, ওই খাবারগুলো যেগুলো আমরা হইলো পাচন করতে পারি না, মানে যেগুলো হজম করতে পারি না, ওই ওই অহজমকৃত খাবারগুলো ওরা কিছু খায়, বিনিময়ে ওরা ভিটামিন তৈরি করে। ওই ভিটামিন আবার আমার বডি অ্যাবজর্ব করে নেয়। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কি গুড ব্যাকটেরিয়া? আমার কথা বুঝতে পারছো? এখন দুনিয়ার সব ব্যাকটেরিয়ার রাইবোজোমই তো কি 70S। একটা ক্ষতিকর ব্যাকটেরিয়ার রাইবোজোমও কি 70S, মানে যেটা তোমার রোগ তৈরি করতেছে ওইটার রাইবোজোমও কি 70S। যেটা গুড ব্যাকটেরিয়া ওইটার রাইবোজোমও কি 70S। তাহলে তুমি যখন অ্যান্টিবায়োটিক খাবা তোমার গুড ব্যাকটেরিয়াও যাইব, ক্ষতিকর ব্যাকটেরিয়াও কি যাইব। তো গুড ব্যাকটেরিয়া যাওয়ার কারণে আমরা একটু উইক ফিল করি, কারণ গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের অনেক প্রোডাক্ট যেমন ভিটামিন টিটামিন তৈরি করে দেয়। কথা বুঝতে পারছো? এবার কি ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই যে এস, এস দিয়ে কি বুঝাই ভাই? এই এস জিনিসটা কি? এই যে 70S, তারপরে আমি কি বলছি এগুলা কি একটা একক। এই যে এস যে লেখি আমি 70S 80S, এই এস হইল কি একটা একক বা ইউনিট, জাস্ট লাইক 70 কি সেকেন্ড। সেকেন্ড আমি 70S দিয়ে কি সেকেন্ড লিখি না? 70 মিটার, এগুলা কি একক না? এটাও একটা একক। এখন এটা কিসের একক? সময়ের একক। এটা কিসের একক? দৈর্ঘ্যের একক। এটা হইলো কত তাড়াতাড়ি মানে অদক্ষেপ হইতেছে, মানে কত তাড়াতাড়ি অদক্ষেপ হইতেছে মানে কি অদক্ষেপণ হারের একক। তাহলে দৈর্ঘ্যের সেকেন্ডের একক, সময়ের একক যদি আমি লিখি 80S মানে 80 সেকেন্ড, তখন তুমি কি বুঝবা? এটা দিয়ে কি বুঝো যে এই সময়টা কি বেশি? আমি যদি লিখি 80 মিটার, এটা দিয়ে তুমি কি বুঝো যে এই দৈর্ঘ্যটা কি এই দৈর্ঘ্যের থেকে বেশি, এবং একটা আইডিয়া পাও যে এই দৈর্ঘ্যটা কতটুকু হইব। তেমনি আমরা 70S 80S এগুলো দিয়ে কি বুঝি? যে কার অদক্ষেপণের হার বেশি। যেমন 70S এর অদক্ষেপণের হার বেশি নাকি 80S এর অদক্ষেপণের হার বেশি? 80S। তাহলে কে তাড়াতাড়ি নিচে পড়বো? অদক্ষেপ কে তাড়াতাড়ি হইব? 80S। তাহলে কে কার ভার বেশি? 80S এর ভার বেশি। কথা বুঝতে পারছো? তো এই হলো কাহিনী। এটা জাস্ট কিছুই না, এটা হলো অদক্ষেপণের হারের একক। এখন ভাই অদক্ষেপণ কিভাবে হয় আমি তোমার দেখাই। ধরো প্রথমে কি করা হয়, একটা কোষ মানে একটা কোষের দ্রবণ নেওয়া হয়। কোষের দ্রবণ নিয়ে ধরো একটা কোষের দ্রবণ নিলাম, এখানে একটা কোষ আছে, সাপোজ এখানে এক না অনেকগুলা কোষ আছে। তারপরে এনে কিছু কেমিক্যাল দেওয়া হয়। কেমিক্যাল দিলে কোষগুলো কি হয় জানো? মারা যায়। কোষগুলো কি হয়? মারা যায়। এখন কোষগুলো মরে গেলে কোষগুলোর মধ্যে কি থাকে? রাইবোজোম থাকে। কোষ যদি মারা যায় রাইবোজোমগুলো কি হয়? বাইরে আসে। তখন এটা কি হয়ে যায়? একটা রাইবোজোমের দ্রবণ হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? তো এই রাইবোজোমের দ্রবণটা তুমি কি করবা? সেন্ট্রিফিউগাল মেশিনে, এই যে দেখো রাইবোজোমের দ্রবণ, এগুলো কোষ মাইরা রাইবোজোমের দ্রবণ বানাইছে। ঠিক আছে, এখন এটা কি করবা তুমি? সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরাইবা। এমনি একটা মেশিন আছে, নাম হইলো কি সেন্ট্রিফিউগাল মেশিন। এটা সেন্ট্রিফিউজ করা বলে। সেন্ট্রিফিউজ মানে বুঝতে পারো? এটা এই মেশিনের এই যে এটারে কি বলে বলো তো? সেন্ট্রিফিউজ করা বলে। ব্লাডের মধ্যে পড়ছিলা কি তোমরা যে ব্লাড এইভাবে ঘুরে? তোমরা কি দেখছিলা সেন্ট্রিফিউজ করা? ব্লাডের যে উপরের 55% হলো প্লাজমা, 45% কি রক্তকণিকা, এগুলো কি পড়ছো কখনো? অধিক মানা করে। কিন্তু প্লাজমা আর রক্তের পরিমাণ পড়ছে 55 আর 45। হ্যাঁ, এটা কেমনে বাইর করছে? সেন্ট্রিফিউজ করে বাইর করছে। এই যে দেখো একটা রক্ত নিছে, রক্তটা নিয়ে ওই মেশিনে রাখছে। মেশিন কি করে? এটারে অনেক জোরে ঘুরায়। ঘুরাইলে রক্তকণিকাগুলো ভারী, ওরা নিচে পইরা যায়। আর উপরে যে রসটা থাকে ওইটারে কি বলে? প্লাজমা বলে। আমার কথা বুঝতে পারছো? তো এই হলো কাহিনী। এইভাবেই হইলো যে দেখো প্লাজমা আলাদা করে, হলুদটা হইলো প্লাজমা। এই তোমার এই লেস দেন 1% হলো কি? এই যে সামনে সাদা অংশটা থাকে এটা হলো হোয়াইট ব্লাড সেলের, আর নিচের সবগুলা কি? রেড ব্লাড সেল। তো এটা হলো ভাই সেন্ট্রিফিউগাল মেশিন। এই যে দেখো এটা কি? সেন্ট্রিফিউগাল মেশিন। এই মেশিন নিয়ে কী করে? টেস্ট টিউব রাখলে টেস্ট টিউব অনেক জোরে জোরে কি ঘুরায়। একটা নির্দিষ্ট আরপিএম, বুঝো আরপিএম? রেভলিউশন পার মিনিট, মানে কয়বার ঘুরতে। রেভলিউশন মানে কি? ঘোরা।
পার মিনিট মানে কি 1 মিনিটে কয়বার ঘুরতেছে এটারে বলে রেভলিউশন পার মিনিট, এটা বুঝবা। এটা হলো ঘূর্ণনের একটা একক, কথা বুঝতে পারছো? তো আমি একটা নির্দিষ্ট স্পিড সেট করে দিয়া ধরো এটা ঘুরাইতে পারি, নির্দিষ্ট স্পিড সেট করে দিয়ে এটারে ঘুরাইলে কি হইব বলো তো? এমনি যদি জোরে জোরে ঘুরাই তাহলে ভারী যে জিনিসগুলো আছে ওগুলো কি নিচে পড়বো, তাড়াতাড়ি নিচে পড়বো। আচ্ছা, যে তাড়াতাড়ি নিচে পড়বো তার এসের মান কি হবে? বেশি হবে, পদক্ষেপণের হার বেশি হবে। যে স্লোলি নিচে পড়বো তার এসের মান কি হবে? কম হবে। তো এই হইলো কাহিনী, ঠিক আছে? এখন দেখো, ধরো আমি একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবে 70S রাইবোজোমও আছে, 80S রাইবোজোমও আছে। এইবার আমি এটার ইচ্ছা মতো ঘুরামো। সেন্ট্রিফিউজ, এই যে টেস্ট টিউব, এটা টেস্ট টিউবের মধ্যে পানি, 80S রাইবোজোম, 70S রাইবোজোম। এখন আমি এটাতে কী করবো? ঘুরামো, ঘুরাইলাম, ঘুরাইতেছি। ঘুরাইতে থাকলে কী হইব বলো তো? এটা এইভাবে পড়বো না, অদক্ষেপ পড়বো। দেখো ও আগে কই ছিল, দেখো তো, আগে ছিল এই জায়গায়। ঘুরানোর কারণে হঠাৎ করে জন্য আমি স্টপ করে দিব, স্টপ করে দেওয়ার কারণে দেখো ও নিচে নামতেছে, ও নিচে নামে, কিন্তু কে তাড়াতাড়ি নিচে নামছে? 80S, কথা বুঝতে পারছো? এই কারণে এটার নাম দিচ্ছে 80S। এস মানে কি তাড়াতাড়ি অদক্ষেপ, কে তাড়াতাড়ি অদক্ষেপ পড়ছে? 80S। 70S কি ধীরে অদক্ষেপ পড়ছে, কথা বুঝতে পারছো? 70S এখনো দেখো নিচ পর্যন্ত আসতে পারে নাই, কথা বুঝতে পারছো? আর একটু ঘুরাইলে নিচ পর্যন্ত আসবো। তো এই হলো অদক্ষেপণের হারের একক, এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার এটা হইলো ভাইয়া একটা 80S ফুল রাইবোজোম, এটা হইলো একটা 70S কি ফুল রাইবোজোম। আমি কি বলছি? প্রত্যেকটা রাইবোজোম 2টা খণ্ড দিয়ে তৈরি। প্রত্যেকটা রাইবোজোমের কয়টা খণ্ড আছে? এই দাও, দেখলেই বোঝা যাইতেছে, এটাকে একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। প্রত্যেকটা রাইবোজোমের কি থাকে? একটা বড় খণ্ড থাকে, তাই না ভাইয়া? আর একটা কি থাকে? ছোট খণ্ড থাকে। এখানেও দেখো একটা কি আছে? বড় খণ্ড আছে, আর এটা কি আছে? ছোট খণ্ড আছে, কথা বুঝতে পারছো? এখন কথা হইলো, এই যে 80S, এটারে যদি তুমি একটু আলাদা করো, এই খণ্ড দুটারে যদি আলাদা করো, তাহলে 80S এর আলাদা করলে কি পাবা? 60S আর 40S। আর 70S এর আলাদা করলে কি পাবা? 50S আর 30S। 60 আর 40 কত ভাইয়া? 100 হওয়ার কথা না, কিন্তু লাগাইলে 80 হয়ে যায় যে, কথা বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার? যে হওয়ার কথা কত? 100, লাগাইলে হয়ে যায় কি 80, তাহলে বাকি 20 কই গেল? এটা হলো কোশ্চেন। আবার দেখো এনে 50 আর 30 কত ভাইয়া? 80 হয়ে যায় কত? 70। তার মানে কিছু কিছু কি হয়ে যায়? হারায় যায়। হারায় কই যায়টা কই? এটা হলো কথা। আমার কথা বুঝতে পারছো? হারায় যায়টা কই? আমার কথা বুঝতে পারছো? তুমি ধরো এই অবস্থায় তুমি যদি সেডিমেন্ট, মানে এই অবস্থায় তুমি যদি ঘুরাও, তাহলে এটা 80S স্পিডে অদক্ষিপ্ত পড়বে। কিন্তু তুমি অবভিয়াসলি যদি এটারে আলাদাভাবে ঘুরাও, মানে এই বড় খণ্ডটারে কি আলাদাভাবে ঘুরাও, তাহলে এটা কত S? 60S অদক্ষেপ পড়বে, মানে স্পিডে। এটা ধরো অদক্ষেপণের এস দিয়ে কি বোঝায়? অদক্ষেপণের স্পিড, ঠিক আছে? ধরো হার বাকি স্পিড, তো 60S এ অদক্ষেপ পড়বে, মানে 60S স্পিডে অদক্ষেপ পড়বে। আর এই যে ছোট খণ্ডটা, এটা কি আরও স্লোলি অদক্ষেপ পড়বে, কারণ কি এটার ভার কম, সো এটাকে আরও স্লোলি অদক্ষেপ পড়বে, তাহলে 40S স্পিডে অদক্ষেপ পড়বে। তেমনই ভাই এটা কত? 50S বলতে কি বোঝায়? এটা 50S স্পিডে অদক্ষেপ পড়বে, আর এটা কি 30S স্পিডে। তাহলে এটা কি কম স্পিডে, অনেক দেরি লাগবে অদক্ষেপ পড়তে, এটা কি আরেকটু তাড়াতাড়ি অদক্ষেপ পড়বো। এটা কি এটার থেকে এটা তাড়াতাড়ি অদক্ষেপ পড়বো, আবার এটার থেকে এটা তাড়াতাড়ি অদক্ষেপ পড়বো। আর দুইটারও যখন আমি মিলাই দিব, তখন কি এটা বড় হয়ে যাইব, তখন এগুলো আরও তাড়াতাড়ি পদক্ষেপ করব। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হলো, হিসেবে তো 60 আর 40 মিলে কত হওয়ার কথা? 100 হওয়ার কথা। হয় না কেন? এটা আমি বলতেছি, হয় না কেন? কেন হয় না? দেখো কেন হয় না। আচ্ছা দেখো, যখন তুমি এইভাবে ঘুরাবা, এই জিনিসটারে যখন তুমি এমনি ঘুরাবা, তখন কোন ফোর্সটা এটার একটা ফোর্স আছে না, যেটা এটা নিচের দিকে টানে। যখন তুমি এমনি ঘুরাবা, এই দিক বরাবর একটা বল কাজ করে না অল টাইম, যতক্ষণ ঘুরাইতেছো। তো এই দিক বরাবর যে বলটা কাজ করে, এটারে কি বলে? সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যেগুলো নাকি অনেক ছোট ছোট পার্টিকেল, সেন্ট্রিফিউগাল ফোর্সগুলা ওর পুরো সারফেসে কাজ করে, বুঝছো? মানে ওর যত সারফেস মানে বুঝতে পারছো? ওর যত পৃষ্ঠ, মানে ক্ষেত্রফল, ওর সারফেস যত বেশি, ওই ওই প্রত্যেকটা সারফেসে কি করবে? সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। তাহলে দাও, এটা 50S এর এই লাল কালারটা হলো 50S এর কি সারফেস,
তাহলে এই ফুল সারফেসে কি কাজ করবে? এটা কি 30s, লাল কালারটা হলো কি 30s এর সারফেস, তাহলে এটা কি ফুল সারফেসে কাজ করবে। কিন্তু যখন নাকি তুমি এই 50 আর 30 মিলাই দিবা, এখানে দেখছো কিছু সারফেস হারাই গেছে। আমার ঘটনা বুঝতে পারছো? কিছু সারফেস কি হারাই গেছে না? দেখো খেয়াল করো, আবার খেয়াল করো, এই সারফেসটার দিকে খেয়াল করো, এই সারফেসটার দিকে খেয়াল করো, আর তুমি ওর ক্ষেত্রে এইটুকু সারফেসের দিকে খেয়াল করো। 30s এর কিছু সারফেস আছে, ওটার উপর সেন্ট্রিফিউগাল বল কাজ করে। যখন তুমি এই দুইটারে মিলাই দিবা, দেখো এইখানে কিছু সারফেস দেখছো হারাই গেছে। এখন কাজ করবে কি? এখন তোমার এখন মিলাই দিলে কি হবে? এখন তোমার কাজ করবে এই সারফেসগুলোর উপরে, কিন্তু এই জায়গায় কি আর কাজ করতেছে না, কারণ কি মিশে গেছে। এই কারণেই কিছু কি পাওয়া যায়, কম পাওয়া যায়। এই কারণেই 60 আর 40 মিলা কি হয় না, 100 হয় না, কারণ লাগানোর পরে কিছু সারফেস কি হয়ে যায়, হারায় যায়। আমার কথা বুঝতে পারছো? এই কারণে 60 আর 40 মিলা কত হয়, 80 হয়, আর 50 আর 30 মিলা কত হয়, 70 হয়। এবং যত বেশি বড়গুলা লাগাবা তত বেশি কি হইব, হারাইব। যেমন 80 আর তুমি তোমার 80 এর মধ্যে কি 60 আর 40 লাগাইছিলা, দুইটাই বড় ছিল, তাই হারাইছেও বেশি, 20 হারাইছে। আর ওইটার মধ্যে কি লাগছিলা, 50 আর 30 লাগাইছিলা, ওইটা কি একটু ছোট, তাহলে হারাইছে কত, 10 হারাইছে। 50 আর 30 মিলে কি 80 হওয়ার কথা হয়েছে কত, 17, তা হারাইলো কত, 10। কারণ দুইটাই ছোট, দুইটা ছোট লাগার কারণে একটু ছোট সারফেস গেছে। যত বড় লাগাবা, বড় বড় লাগাবা, তত বড় বড় কি যাইব, সারফেস যাইব, এবং বেশি পরিমাণে যাইব। আমার কথা বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার? কেন এটা ম্যাথমেটিক্যালি হয় না? ঠিক আছে, আচ্ছা। এটা সারফেস হারাই গেলে কি হইব, নর্মালি 50 আর 30-এর উপরে আলাদা আলাদাভাবে যে বল কাজ করতো, এটার উপরে দুইটার যোগফলের সমান বল কাজ করবে নাকি একটু কম বল কাজ করবে? একটু কম বল কাজ করবে, কারণ এই জায়গার সারফেসটা কি হয়ে গেছে, হারাই গেছে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা একটু কম কাজ করবে, তাই ওটা কি একটু স্লোলি হইলে পড়বে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এই রাইবোজোমের ক্ষেত্রে আমি বলছিলাম ভাইয়া, রাইবোজোম কি দিয়ে তৈরি ভাইয়া, প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। ধরো এগুলো হলো প্রোটিন, এখন প্রোটিনের একসাথে রাখার জন্য কি লাগবো, আমার একটা দড়ি লাগবো। এই যে দাও সেই দড়ি, এই দড়ি দিয়ে আমি কি বাইদা দিছি, এই পুরো স্ট্রাকচারটারে কি বলে, রাইবোজোম। কোন আরএনএ কাজ করে ভাইয়া, আরআরএনএ। আর প্রোটিনগুলো হলো এনজাইম হিসেবে কাজ করে। এটা ভাইয়া আমি নিয়ে আসছি, আমি যা এটা বুঝবা না এখন, বুঝতে পারছো? এটা যখন ট্রান্সক্রিপশন পড়বা তখন বুঝবা। ট্রান্সক্রিপশনে কি হয় জানো? ট্রান্সক্রিপশনে হইলো তোমার এই ট্রান্সলেশন। রাইবোজোমে হইলো কি হয়, ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন মানে কি জানো, প্রোটিন তৈরি করার প্রসেস। প্রোটিন কিন্তু ভাইয়া আমাদের বডিতে যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরির জন্য কে দায়ী জানো? ডিএনএ। তুমি কি এটা পড়ছো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এটা পড়ছিলা? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো ডিএনএর মধ্যে একটা কোড থাকে, কি থাকে, কোড। এই কোডটা সে কই পাঠায়, আরএনএ পাঠায়, আরএনএতে পাঠায়। এই কোডটা দেখা সে কি করে, প্রোটিন তৈরি করে। ইটস লাইক ধরো তুমি একটা প্ল্যান করছো, একটা বিল্ডিং বানানোর কি করছো, প্ল্যান করছো। এই প্ল্যানটা কে করে, ডিএনএ। ডিএনএতে কোড থাকে প্রোটিন কিভাবে বানাইতে হবে। প্রোটিন তো একটা বড় স্ট্রাকচার না, তো প্রোটিনটা হলো বিল্ডিং। এই বিল্ডিং কিভাবে বানাইতে হবে, এটার প্ল্যানটা কই আছে, ডিএনএতে আছে। ডিএনএ এর পর এই প্ল্যানটা দেয় হলো আরএনএতে। আরএনএ বলতে এই ধরনের আরএনএ মেসেঞ্জার আরএনএ বলে। মেসেঞ্জার মানে কি, মেসেজ নিয়ে যাওয়া, কোড নিয়ে যাওয়া। কথা বুঝতে পারছো? ওই যে বললাম একটু আগে এমআরএনএ, তো এমআরএনএ কি করে, এই কোডটা নিয়ে যায়, নিয়ে রাইবোজোমে যায়। আর রাইবোজোম হলো বিল্ডার। প্রোটিন কি, ওই কোড অনুযায়ী প্রোটিন কি বানায়। কারণ কোডটা কি ভাই, এই যে এগুলো হইলো কোড। এই যে দেখছো, এই যে এখানে অনেক একটা কোড আছে, CGUA, মনে হইতেছে না পেন্টাগনের একটা কোড, মানে কোনো একটা গোয়েন্দা সংস্থার একটা কোড এখানে আইছে। এটারে ডিকোড করে পরে আমরা একটা মেসেজ পাবো। তো আমাদের ডিএনএতেও এরকম কি থাকে, কোড থাকে। এই কোডগুলো রিড করে করে একটা একটা অ্যামিনো অ্যাসিড বসায়। কথা বুঝতে পারছো? যেমন এইখানে ধরো AUG যে কোডটা আছে, এই কোডটা হলো মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। প্রোটিন আসলে কি বলো তো, প্রোটিন আসলে কি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলা প্রোটিন তৈরি হয়। তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মানে কি, দেখো এ দিয়ে অ্যামিনো অ্যাসিড বললাম, এ দিয়ে অ্যামিনো অ্যাসিড বললাম। তো ধরো এটা মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, এটা গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড, তারপরে এটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসপার্টিক অ্যামিনো অ্যাসিড, এগুলো সব তো অ্যামিনো অ্যাসিড, তাই না? তাহলে আমি দেখো মেথিওনিন, পরে গ্লাইসিন, পরে অ্যাসপার্টিক, পরে এইটা, পরে সেইটা। তো কোনটার পরে কোনটা বসামো, এটা কে নির্ধারণ করে, এই কোডটা নির্ধারণ করে। আমার কথা বুঝতে পারছো? যে মেথিওনের পরে কি আমি গ্লাইসিন বসামু, নাকি আমি অ্যাসপার্টেট বসামু, নাকি আমি গ্লুটামেট বসামু, এটা কিসের উপর ডিপেন্ড করে,
কোডটা কি দিছে এটার উপর ডিপেন্ড করে। এবং এই কোড দিয়ে কি হাজার হাজার কম্বিনেশন সম্ভব না? এ এ এ মানে হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, কথা বুঝতে পারছো? তো এটা দিয়ে হাজার হাজার কম্বিনেশন সম্ভব। এই কারণে আমাদের বডিতে এত ডাইভার্স পরিমাণ প্রোটিন আছে, অনেক ধরনের প্রোটিন আছে, কথা বুঝতে পারছো? কোন ধরনের প্রোটিন তৈরি করবো, কোনটার পর কোনটা লাগাবো, এই কোডটা এই জায়গায় আছে। তো রাইবোজোম কি করে ভাই, এই কোডটার স্ক্যান করতে যায়। ছোট যে ইউনিটটা, এটা কি ছোট ইউনিট আর এটা কি বড় ইউনিট? বড় ইউনিটটা কি এরপরে এটার সাথে লাগে, বড় ইউনিটের মধ্যে এই যে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, যে টিআরএনএ, এটা হলো টিআরএনএ। এই টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে আর এই কোডটারে রিড করে। কেমনে রিড করে ট্রান্সক্রিপশন সময় একদম বুঝে যাবা, বুঝতে পারছো? তো বিষয়টা হলো রিড করে, দেখো এই এই ইউজি কোড রিড করে উপরে এম নামক একটা অ্যামিনো অ্যাসিড পাইছে, এম দিয়ে আমি কি বুঝেছি, মেথিওনিন। তো এরপরে ধরো ও যখন ইউইউসিতে যাইবো তখন দেখো ও একটা আরেকটা টিআরএনএ এনে আসে, মানে টিআরএনএ সাইটোপ্লাজমে ঘুরতে থাকে, টিআরএনএর মাথায় অ্যামিনো অ্যাসিড থাকে। তো আরেকটা টিআরএনএ এনে আসবে এই কোডটা রিড কইরা। সো এখানে ইউইউসি এর কোড দেখো পিএইচ, পিএইচ দিয়ে কি ফিনাইল অ্যালানিন, কথা বুঝতে পারছো? ফিনাইল অ্যালানিন। কোন কোড কি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে এটা তোমার মুখস্থ করা লাগবে না, বাট এটা না তোমার বইয়ের ভিতরেই দেওয়া আছে। দেখো দেখো আসতেছি আমি, কই কই, এই যে দেখো, এই যে বক্সটা দেখছো, এদিকে আসো, দেখো কি আসিল ভাই আমাদের ইউইউসি। তাহলে ইউইউসি বাইর করো তো এই জায়গায়, এটা হতো ইউইউসি কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করছে, এই কোডটা কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, ফিনাইল অ্যালানিন, ঠিক আছে? এই যে দেখো এই ইউজি, ধরো এই ইউজি কই, এই যে দেখো এই ইউজি কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে ভাইয়া, মেথিওনিন, কথা বুঝতে পারছো? এগুলো হলো সব অ্যামিনো অ্যাসিড। মানে ওই যে গোয়েন্দা সংস্থারা কি কোড পাঠায় না, তো ওই কোডটারে ডিকোড করে কি আমরা মেসেজটা পাই। তো তোমার সামনে যদি তুমি ধরো রাইবোজোম, তোমার সামনে যদি এই ইউজি অ্যামিনো অ্যাসিড আসে, মানে এই ইউজি কোডন আসে এমআরএনএর মধ্যে, মানে এই ইউজি কোড আসে, তখন তুমি কি বুঝবা আমার কোন অ্যামিনো অ্যাসিড লাগাইতে হইব, মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। তোমার সামনে যদি এই ইউজি এর পরে কি আসে, ইউইউসি আসে, তাহলে তুমি কি বুঝবা মেথিওনিনের পর আমার কোন অ্যামিনো অ্যাসিড লাগাইতে হইব, ফিনাইল অ্যালানিন লাগাইতে হইব। তারপরে ধরো এরপরের কোডটা কি আছে দেখো তো, এরপরেরটা কোডটা জিইউএ আছে না? আচ্ছা তাহলে আমরা একটু ডিকোড করি, জিইউএ খুঁজো, জিইউএ কই, জি কই রে, এই যে দেখ জিএ জিইউ, এই যে জিসি জিইউ, এই যে দেখো জিইউএ কি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে ভাই, ভ্যালিন, ভ্যালিন নামক অ্যামিনো। তাহলে দেখো পরেরটাই কি আইব, পরেরটাই কি আইব বলো তো? দেখো এখানে এখানে কিন্তু তোমার মেথিওনের সাথে ফিনাইলানিন লেগে গেছে। তাহলে পরে যখন সে যাইব ওই যে এই কোডটা রিড করব জিইউএ, তখন কি নিয়ে আইছে এটা, ভি, ভি দিয়ে মানে কি ভ্যালিন। তাহলে এটা অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডটা টিআরএনএ এখানে নিয়ে আসে, নিয়ে এসে এটার সাথে একটা বন্ড তৈরি করে। তারপরে দেখো, তারপরে এটা আরেকটু সামনে যাইব, আরেকটু সামনে গেলে তোমার কি আসে, ইউজিইউ, দেখবা ওখানে ইউজিইউ আছে, ইউজিইউ দিয়ে লেখা আছে হিস্টিডিন, ঠিক আছে? তাহলে হিস্টিডিন নিয়ে আসলো ওই কোড অনুযায়ী, ঠিক আছে? তারপরেরটায় যাইব, তারপরেরটায় দেখো ইউজিসি, ইউজিসিতে দেখবা সাইটোসিন লেখা আছে, ঠিক আছে? সরি কি সি দিয়ে কি এটা, ইউইউসি সি দিয়ে বুঝে গেছি, সাইটোসিন তো না, সাইটোসিন তো নাইট্রোজেন বেস, কই গেল, কি করোনা কি ভাইয়া, ইউসিজি, এটা মুখস্থ করা লাগবে না, এগুলো তোমার কিছু মুখস্থ করা লাগবে না, তুমি দেখে দেখে বলছো ইউসিজি, ইউসিজি সেরিন, সেরিন, ঠিক আছে? এটা কি সেরিন, ঠিক আছে? তাহলে সেরিন আসবে, সেরিন লাগলো। তারপরে দেখো লাস্টে কি আসছে, ইউএজি। অ্যান্ড ইউএজি এই জায়গায় কি নির্দেশ করে একটু দেখো তো, ইউএজি, ইউএজি এই জায়গায় কি নির্দেশ করে একটু খেয়াল করো তো, বাইর করো তো ইউএজি কোথায়, এই যে এখানে দেখো তো, এখানে দেখো তো ইউএজি আছে নাকি, এই দেখো ইউএজি, ইউএজি লেখছে কি দেখো তো, কি লেখছে, বন্ধের নির্দেশ। মানে এটা কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, এটা কি নির্দেশ করে, ট্রান্সলেশন বন্ধ করো, প্রোটিন সিনথেসিস বন্ধ করো। তাহলে যখন নাকি ইউএজি সে রিড করবে তখন কি করবো, প্রোটিন সিনথেসিস বন্ধ করব, এই দুটো আলাদা হয়ে যাব। তাহলে দেখো তো এই জায়গায় এই জিনিসটা যে তৈরি হলো, এটা কি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হলো না, মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, তারপরে কি ফিনাইলঅ্যালানিন অ্যামিনো অ্যাসিড, তারপরে কি ভ্যালিন অ্যামিনো অ্যাসিড, হিস্টিডিন অ্যামিনো অ্যাসিড, সেরিন অ্যামিনো অ্যাসিড,
ঠিক আছে, ওটা সি না হবে এস হবে, ঠিক আছে, সেরিন অ্যামিনো অ্যাসিড। এখন দেখো এই অ্যামিনো অ্যাসিডের পলিমাররে কি বলে? প্রোটিন বলে। তাহলে এটা প্রোটিন হয়ে গেল। আমার কথা বুঝতে পারছো কীভাবে প্রোটিন তৈরি হয়? ডিএনএর কোড অনুযায়ী তৈরি হয়, ঠিক আছে। যাই হোক, এই যে এইভাবে দেখো, এইভাবে প্রোটিন তৈরি হয়। এটা টিআরএনএ নিয়ে আসতেছে, দেখো কোড অনুযায়ী মিলাইতেছে, কোড অনুযায়ী মিলাইতেছে, আর দেখো একটা একটা করে লাগাইতেছে। তো রাইবোজোমে এইভাবে হলো প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তাহলে রাইবোজোম, হ্যাঁ, তিনটা করে কেন? তিনটা হলো কোডন বলে, কোডন। তিনটারে ট্রিপলেট কোডন বলে, কথা বুঝতে পারছো? ট্রিপলেট মিলে একটা করে কোড তৈরি হয়, কথা বুঝতে? তিনটা করেই কেন আসে, এটার আনসার আমি তোমারে দিব, কথা বুঝতে পারছো? যে চারটা করে এলে সমস্যা কি হইতো, তাই না? চারটা করে আসলে সমস্যা, কারণ আমাদের কি আছে, কয়টা নাইট্রোজেন বেজ আছে? 5টা তো আছে, বাট ধরো মানে অ্যাট এ টাইম ধরো ডিএনএ বা আরএনএ ওটার মধ্যে কয়টা থাকে? একটা কম থাকে, 4টা থাকে। তাহলে হিসাবে আমি চারটা করেও মিলাইতে পারতাম। তো চারটা করে মিলাইলে একটা প্রবলেম হয়ে যায়। বিন্যাস সমাবেশের অঙ্ক করছো তোমরা? পারমুটেশন এন্ড কম্বিনেশন, যে ধরো 4টার মধ্যে কম্বিনেশন করলে আমি কয়টা পাইতে পারি, 2টার মধ্যে কম্বিনেশন করলে আমি কয়টা পাইতে পারি, 3টার মধ্যে কম্বিনেশন করলে আমি কয়টা পাইতে পারি, এগুলো করামো, আমি অঙ্ক করায় দেখামো যে কেন 3টা করেই কোডন হইলো, কেন 4টা হইলো না, কেন 2টা হইলো না। তোমার তো এটাও আজ করা উচিত, কেন 2টা হইলো না, কেন একটা হইলো না, কথা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমাদের অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত আছে? 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে বিভিন্ন প্রোটিন আমাদের বডিতে তৈরি হয়। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিডের লেগে আমার মিনিমাম কয়টা গঠন লাগবে? মিনিমাম কয়টা গঠন লাগবে? না, কোডন মিনিমাম কয়টা কোন 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে মিনিমাম কয়টা মেসেজ লাগবে? 20টা লাগবে, যেটা নাকি 20টা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে। 20-এর কম হইলে হইব না। তো 2টা করে যদি তুমি কোডন ধরো তখন কি হয়ে যায়? 20-এর কম হয়ে যায়, বুঝতে পারছো? 4টা করে কোডন ধরলে বেশি হয়ে যায়। তো এই কারণে হইলো তোমার কি 3টা কোডন ধরা হয়, কথা বুঝতে পারছো? যাই হোক, এগুলো আমি একদম বিন্যাস সমাবেশ মিলাই দিব, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আজকে পড়ি। রাইবোজোম তো গেল, এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ি। রাইবোজোমের অনেক কিছু মুখস্থ করার আছে ভাই। এই যে দেখো, এই তোমার 60S 70S আছে না, এই 60S 70S এরও অনেক ভাগ আছে, দেখবা এই যেগুলো আছে, দেখবা এখানে লেখা কই আছে, এই দেখো 60S 70S-এর দেখো ভাগ আছে। যেমন আমি তোমার দেখাই, এই যে দেখো 28S 18S 5.8S, তারপর কি 5S, দেখছো? তো 60S 70S-এরও কি অনেক ভাগ আছে। এই ভাগগুলো মুখস্থ করবা, বুঝছো? আপাতত মুখস্থ করো, ডালটন মাল্টন তো মুখস্থ করা লাগবে। তারপরে যখন প্রি মেডিকেলে আসবা তখন ট্রিক্স দেখাই দিব যে কেমনে মনে রাখবা, বাট আপাতত একটু ব্লাড অ্যান্ড সোয়েট দিয়ে মুখস্থ করা আমার। হ্যাঁ, তো আমি জাস্ট এইটা তোমার একটু ভালো মতো পড়তে হইব, যে এগুলো তুমি পারবা। 50S 70S এগুলো আমি পড়াই দিছি। এই দেখো 77S রাইবোজোম কই থাকে? ছত্রাকে থাকে, ঠিক আছে। তাহলে ছত্রাক কি আলাদা? তাহলে ছত্রাকরেও কি আমি অ্যাটাক করতে পারবো, কথা বুঝতে পারছো? কিছু ছত্রাকে থাকে, সব ছত্রাকে আবার থাকে না, কথা বুঝতে পারছো? যেই ছত্রাকগুলো 77S ওইটারে আমি আলাদাভাবে অ্যাটাক করতে পারবো, কারণ এটা কি ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক। আচ্ছা, যাই হোক, তারপরে আসো ভাইয়া এই যে এই দিকে আসো, এটা তোমার মনে রাখতে হবে। দেখো 70S রাইবোজোমে 23S 16S ও 5S মানের 3টি আরআরএনএ অণু ও 52 প্রকারের কি আছে? প্রোটিন। আমরা জানি রাইবোজোম কি দিয়ে গঠিত? আরএনএ আর প্রোটিন। তাহলে কি আরএনএ আছে ভাইয়া? মানের 3টি আরআরএনএ অণু ও 52 প্রকারের প্রোটিন আছে। অপরদিকে 80S রাইবোজোমে এইগুলা এস মানের কি আরআরএনএ অণু। তাহলে আরআরএনএ দেখো, আমি যখন 70S রে ভাঙি 50S আর কিসে 30S-এ, এটা কি মিন করে বলো তো? 50S আর 30S-এ মিন করে এই যে 50S-টা, এই 50S-এর মধ্যে আরআরএনএ আছে, আর কি আছে? প্রোটিন আছে। এটা কি শুধু আরআরএনএ? না, শুধু আরআরএনএ হইতে গেলে এই যে এইগুলা ভ্যালু, শুধু আরআরএনএর সেডিমেন্টেশন রেট হইলো এটা 23S 16S ও 5S। আমি বলি 50, দেখো 50S আছে না, 70S রে ভাঙলা, কি পাইলা? 50S আর 30S পাইলা। এখন এই যে 50S পাইলা, 50S-এর মধ্যে কি আছে? রাইবোজোমাল ইউনিট। তাহলে 50S-এর রাইবোজোমাল ইউনিট মানে কি? রাইবোজোম কি দিয়ে গঠিত? প্রোটিন আর আরএনএ। তাহলে এই 50S-এর মধ্যে প্রোটিনও আছে, আরএনএও আছে। এখন তুমি এই 50S-এর মধ্যে যদি প্রোটিন আর আরএনএগুলোরে কি করো? আলাদা করো। আলাদা করলে তুমি কি পাইবা? অনেকগুলো আরআরএনএ পাইবা। ঠিক 30S-তে প্রোটিন আর আরএনএ আলাদা করলে কি অনেকগুলা আরআরএনএ পাইবা। এখন এই আরআরএনএগুলোরে তুমি সেডিমেন্টেশন করে ঘুরাবা, প্রোটিন রে বাদ।
আরআরএনএ গুলারে কি করবা সেডিমেন্টেশন করবা। এখন এই আরআরএনএ গুলা পড়বো, একটা রেট আছে, রেটটা কি কম হইব না বেশি হইব? অবশ্যই কম হইব, কারণ আরআরএনএ কি অনেক হালকা। তাহলে দেখো এগুলোর রেট অনেক কম, দেখছো 23s মানে কি অনেক স্লোলি সে সেডিমেন্টেশন হয়, 5s মানে কি আরও স্লোলি সে সেডিমেন্টেশন হয়। তাহলে এগুলো আরআরএনএ আলাদা কইরা আরআরএনএর সেডিমেন্টেশন রেট। আর 50s এর কি ছিল রাইবোজোমাল ইউনিটের সেডিমেন্টেশন রেট, ওখানে আরআরএনএও ছিল প্লাস কি ছিল প্রোটিনও ছিল। আমার কথা কি বুঝতে পারছো ভাই? এই যে 50s এটার মধ্যে কি আরআরএনএও আছে আবার কি আছে প্রোটিনও আছে। আমি প্রোটিন আর আরআরএনএ আলাদা করলাম। এখন এই যে আরআরএনএ এটা কি আরআরএনএ, এবার এই আরআরএনএ টেস্ট টিউবের মধ্যে লইয়া কি করলাম সেডিমেন্ট করলাম, তখন আমি বিভিন্ন ধরনের আরআরএনএ পাবো। তো বিভিন্ন ধরনের আরআরএনএ গুলো হলো এইটা। এখন তুমি কেমনে মনে রাখবা দেখো ভাই, এখানে মনে রাখার একটা বইলা দিই আমি, ATS না, ATS এর মনে রাখবা এখানে অনেক 8 আছে, কি আছে অনেক 8 আছে, যেমন দেখ 28s 18s 8 আছে না, 5.8s আর 5sটা তোমার খালি মুখস্থ করা লাগবে। হ্যাঁ 5s দুইটার মধ্যেই কমন আছে, কথা বুঝতে পারছো, 5s দুইটার মধ্যেই কমন আছে। কিন্তু তুমি এই যে 18 ধরো, এগুলো তো ধরো মনে থাকবো না, তুমি যখন এই পুরো বই পড়বা তখন মনে থাকবো না, তখন এই ট্রিক্সগুলো তোমার অনেক হেল্প করবে। যে তুমি বলবা ATS মানে কি, এর ভিতরে সবগুলোর মধ্যে কি থাকবে 8 থাকবো। দেখো তো 70s এর একটার মধ্যে 8 আছে নাকি, 8 সংখ্যাটা আছে, 16 আছে, 23 আছে, 5 আছে, 8 সংখ্যাটা আছে নাই। তাহলে অপশনে যখন থাকবো এগুলো মিলাই থাকবো। তাহলে ধরো অপশনে দেখলো ATS রাইবোজোমের, ধরো অপশনে এভাবে থাকলো যে ATS রাইবোজোমের আরআরএনএর সেডিমেন্টেশন নিচের কোনটি কোন আরআরএনএটি ATS রাইবোজোমে প্রেজেন্ট থাকে। ধরো অপশনে এটা থাকলো, আমি ধরো নিচের কোন আরআরএনএটি ATS রাইবোজোমে প্রেজেন্ট হয়। ধরো তোমরা অনেক দিন পড়ো নাই, এগুলো সব ভুলে গেছো। নিজের কোন আরআরএনএটি ATS এ কি থাকে প্রেজেন্ট থাকে। ক নাম্বারে ধরো আছে ধরো ক নাম্বারে আছে ধরো 16s, খ নাম্বারে আছে ধরো 23s, গ নাম্বারে আছে ধরো 16s 23s, গ নাম্বারে আছে ধরো 5s, আর ঘ নাম্বারে কি আছে ধরো 5s না অন্য কিছু দিই আমি, 5s তো দুটাতেই কমন থাকে, সো 5s না দিই আমি অন্য কিছু দিই। ধরো সাপোজ অন্য একটা দিয়ে দিলাম ধরো 77s, ঠিক আছে। আর ঘ নাম্বারে ধরো আছে 5.8s। তখন তুমি মনে করবা ওই যে রাজিন ভাই কইছিল, কি কইছিল যে ATS এর রাইবোজোমের মধ্যে কি থাকবো 8 থাকবো 8। তাহলে যেটার ভিতরে 8 আছে ওটা তুমি দাগাই দিবা উইদাউট মুখস্থকরণ, কথা বুঝতে পারছো, ওটা দাগাই দিবা। তো এইভাবে আর কি যাইতে হবে। যাই হোক ওইগুলা আর বাকিগুলো একটু জাস্ট ভ্যালুগুলা যে কত ডালটন, কি ডালটন না ডালটন, ঠিক আছে, এটা তুমি নিজে পড়লেই বুঝবা, একবার জাস্ট রিডিং পড়বা, বাট মেইন পড়াটা কিন্তু আমি পড়াই দিছি, কথা বুঝতে পারছো। ওইগুলো তুমি আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এখন সবাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো শব্দের অর্থ মানে কি ভাইয়া ভিতরে, প্লাজমিক মানে বুঝাইছে সাইটোপ্লাজমের ভিতরে, রেটিকুলাম মানে কি জাল। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যে জাল থাকে এই জালরে কি বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো সাইটোপ্লাজমের মধ্যে এই জালটা আছে, এই যে বিশাল বড় জাল, সাইটোপ্লাজমের মধ্যে অনেক বিশাল বড় জাল না, দেখো এই যে এটা, এই যে এগুলা, ঠিক আছে, এটা কি অনেক বিশাল বড় একটা জাল না। তো এটাই হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এইটা দেখো স্ট্রাকচারটা অনেক বড় না, এই অনেক বড় হওয়ার কারণে এই সেলের একটা শেপও মেনটেন করে না। তাহলে দেখবা লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কাঠামো গঠন করে। অনেকে বুঝে না কোষের কাঠামো কেমনে গঠন করে, এটা একটা ফিজিক্যাল জিনিস। চিত্র দেখো, চিত্র দেখলে মনে হইতেছে কি ম্যাক্সিমাম পোর্শনই কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দখল করে রাখছে। তাহলে কোষের যে কাঠামোটা ওই দিব, কারণ ও কি ম্যাক্সিমাম পোর্শন দখল করে রাখছে। তাহলে ওর উপরে ডিপেন্ড করে না যে কোষের শেপটা কেমন হবে। তো এই কারণে দেখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজে লেখা আছে যে এটা কি গঠন করে, কোষের কাঠামো গঠন করে। ডোন্ট ওয়ারি, আমি এসে পড়াবো, তুমি এখন এদিকে করো। এখন দেখো ভাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অরিজিন কি, অরিজিন মানে কি উৎপত্তি, এটা কি থেকে উৎপত্তি হয়। তুমি দেখো এটা কি ভাইয়া নিউক্লিয়াস না, আমারে বলো এটা কি নিউক্লিয়াস না ভাইয়া। আচ্ছা এই তুমি দেখছো এই যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে এটার উৎপত্তি হয়েছে, দেখছো নিউক্লিয়ার মেমব্রেন থেকে এটার উৎপত্তি হয়েছে, এটাকে যে খেয়াল করছো নিউক্লিয়ার মেমব্রেন থেকে এটার কি হয় উৎপত্তি হয়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হলে যে দেখো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে না এই যে এটা হলো যে ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন। এখন এটা থেকেই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়েছে, দেখছো তাহলে এটার উৎপত্তি কই থেকে হয় ভাই, নিউক্লিয়ার
মেমব্রেন থেকে হয়। বোঝা গেছে? নিউক্লিয়ার মেমব্রেন থেকে এটার উৎপত্তি হয়। আচ্ছা, এখন আসো ভাইয়া, তুমি দেখো এর গায়ে যে দাগ, এই যে দাগ দাগ আছে, এই দাগ দাগগুলা কি একটু আগে পড়লা? রাইবোজোম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দাগ দাগ রাইবোজোম তো এই পর্যন্ত আছে, কিন্তু এই জায়গায় কি আছে? এই জায়গায় নাই। তাহলে দেখো রাইবোজোম এই পর্যন্ত আছে, এই জায়গায় কি নাই। তাহলে এইভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। তো এটার উপরে যেহেতু দানা দানা রাইবোজোম কীরকম? দানা দানা না, দানা দানা রাইবোজোম আছে। তুমি যদি এটার উপর দিয়ে একটু হাত দাও, তাহলে তোমার কি হাতে কি বাঁধবে না? হাতে বাঁধা মানে কি, এটা কি তোমার মসৃণ লাগবে না অমসৃণ লাগবে? অমসৃণ লাগবে। তাহলে এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? অমসৃণ। আর এটার মধ্যে কোনো রাইবোজোম আছে? হাত দিলে কি লাগবো? স্মুথ লাগবো। কারণ কোনো দানা দানা হাতে কি বাঁধবে? বাঁধবে না। তাহলে এটা কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন কথা হলো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এক কথায় মনে রাখবা। দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি আছে? রাইবোজোম আছে। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা এটার ভিতরে পাঠায় দেয়। কথা বুঝতে পারছো? এই প্রোটিনটা কি এটার ভিতরে পাঠায় দেয়। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হইব কি? প্রোটিন মেটাবলিজম, তাই না? প্রোটিন তৈরি করা, ভাঙা, এইসব, তাই না? তাহলে প্রোটিন মেটাবলিজম কার কাজ? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এনে খালি মেমব্রেন আছে। কিসের মেমব্রেন ভাইয়া? ফসফোলিপিড। তাহলে কি লিপিডের তৈরি মেমব্রেন। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হইব? লিপিড নিয়ে কাজ, লিপিড মেটাবলিজম হেল্প করে। আমার কথা বুঝতে পারছো? তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? বোঝা গেছে? আচ্ছা, এবার আসো, এবার আরেকটা জিনিস খেয়াল করো। আরেকটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো, দেখবা এইটার গঠন আর এটার গঠনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এইটার গঠন আর এটার গঠনের মধ্যে কি আছে? একটু পার্থক্য আছে। এইটার গঠনে তুমি দেখতে পাইতেছো এরকম কি দেখা যায়? এরকম এরকম একটা জিনিস দেখা যাইতেছে না? এই যে এইটা, তাই না? এটা দেখা যাইতেছে না? তো এই ধরনের যে জিনিসটা, এই যে এরকম একটা ফ্ল্যাট একটা জিনিস দেখা যাইতেছে না? ফ্ল্যাট, তাই না? ফ্ল্যাট একটা জিনিস দেখা যাইতেছে। এই যে এটা, এটা বলো সব কিছু কি ফ্ল্যাট না? যেমন তুমি এটারে যদি একটু এখানে আঁকি আমি, এই যে এরকম ফ্ল্যাট না? তো এটা বলে চৌবাচ্চার মতো দেখতে। কিরকম ভাইয়া? চৌবাচ্চার মতো। কথা বুঝতে পারছো? এটা বলে সিস্টার্নি। কি বলে? সিস্টার্নি। সিস্টার্নি দেখতে কিরকম ভাইয়া? চৌবাচ্চার মতো। আমার কথা বুঝতে পারছো? আর অন দি আদার হ্যান্ড তুমি এই জায়গায় একটু দেখো, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি এরকম ফ্ল্যাট কোনো জিনিস দেখা যাইতেছে? সব কি দেখা যাইতেছে? নলাকার, এরকম না? তাই না? নলাকার দেখা যাইতেছে না? তাহলে এটা নলাকার, এই জিনিসটার নাম কি দেওয়া যায়? টিউবিউল। টিউবিউল মানে কি? টিউব মানে কি? নল। তোমার কথা বুঝতে পারছো? তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তুমি কি পাবা? সিস্টার্নি পাবা। দেখো চৌবাচ্চার মতো দেখতে, দেখছো? আমার কথা বুঝতে পারছো এই তোমরা? আচ্ছা, তাহলে দেখো এটা হলো কীরকম পাবা? চৌবাচ্চার মতো পাবা, এরকম ফ্ল্যাট। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি পাবা? এরকম টিউবের মতো পাবা, নলাকার পাবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে টিউবিউল পাবা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সিস্টার্নি পাবা কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো। হ্যাঁ, এগুলো আমি লিখছি। স্মুথ আর সিস্টার্নি বলো আর টিউবিউল বলো, সব কিছু থেকে কি বের হয় জানো? এই যে ভেসিকল বের হয়। ভেসিকল মানে তো বুঝো, থলি। থলি, বুঝতে পারছো? ভেসিকল মানে কি? থলি। তো কেমনে বাইরে আমি একটু দেখাই। ধরো এটা একটা চৌবাচ্চা না? এই চৌবাচ্চা ধরো হঠাৎ করে কি হয়ে গেল, এই চৌবাচ্চার এখান থেকে এরকম একটা তৈরি হয়ে গেল। পরে আমি দেখাইছিলাম না যে এটা কি হয়? এটা ধরো, হ্যাঁ, এরকম তৈরি হয়ে গিয়া এরকম থাকে। তারপরে এটা কি হয়? এটা লাইগা যায় আর এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। দেখাইছিলাম না? এটারই কি বলছিলাম? ভেসিকল। তো দুইটা থেকে কি বেরোতে পারে? ভেসিকল বেরোতে পারে। আমার কথা বুঝতে? স্মুথ এন্ডোপ্লাজমিক থেকেও বেরোতে পারে, রাফ এন্ডোপ্লাজমিক থেকেও কি বেরোতে পারে? ভেসিকল বেরোতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে এখন দেখো, প্রথমত এটা কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে দেখছো কি শুরু হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুরু হয়েছে। এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অংশগুলা কি চ্যাপ্টা চ্যাপ্টা না? তাহলে এটা কি হবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এগুলো চ্যাপ্টা চ্যাপ্টা জিনিসগুলো কি হবে? সিস্টার্নি। এই সিস্টার্নির গায়ে তুমি কি পাবা? রাইবোজোম পাবা নাকি পাবা না? পাবা, কারণ এটা কিসের পার্ট? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্ট। এবং এটা কি নিউক্লিয়াসের কাছাকাছি থাকে না দূরে থাকে?
তুমি একটু দেখো তো এনে নিউক্লিয়াসের কাছাকাছি কি আছে, রাফ নাকি স্মুথ? রাফ কাছাকাছি আছে, স্মুথ কি আছে, দূরে আছে। তাহলে দেখো এখানে তুমি দেখো, এই যে দেখো এটা নিউক্লিয়াস, এখান থেকে দেখো এগুলো সব চৌবাচ্চার মতো চ্যাপ্টা চ্যাপ্টা যেগুলো তৈরি হয়েছে, এগুলো কি সব সিস্টার্নি। সিস্টার্নির মধ্যে কি থাকে, রাইবোজোম থাকে, এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। অন দি আদার হ্যান্ড তুমি যত দূরে যেতে থাকবে, দেখো এটা কি নলের মতো না? তাহলে এগুলো কি ভাইয়া বলো তো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এগুলোর নাম কি, টিউবিউল। এই টিউবিউলের গায়ে কি আছে, থাকবে কেমনে, এটা তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্ট। এটা কি নিউক্লিয়াস থেকে কি আছে, দূরে আছে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, তবে টিউবিলগুলো যে আছে, ধরো এই টিউবের কথা খেয়াল করো। এই টিউবিল এই পর্যন্ত গিয়ে একটা শাখা দিছে না, আবার এখানে একটা শাখা দিছে, আবার এই জায়গায় আরেকটা শাখা দিছে, তাই না? তখন এই টিউবের কথা খেয়াল করো, এই টিউব গিয়ে এখানে একটা শাখা দিছে, এখানে একটা শাখা দিছে। তাহলে টিউবিউলগুলো কি শাখা যুক্ত না শাখাবিহীন? শাখা যুক্ত। আর এই চৌবাচ্চা কোনো শাখা দিছে? চৌবাচ্চা একটা আরেকটার সাথে কানেক্টেড। দেখো সে হইলো চৌবাচ্চা, মানে সিস্টার্নিগুলো কি একটা একটার সাথে, দেখছো এটা একটা একটার সাথে কানেক্টেড। এই সিস্টার্নি আর এই সিস্টার্নি কি একটা একটার সাথে কানেক্টেড, কিন্তু এটা কি শাখা বলতে পারবা না? এটা জাস্ট ইন্টার কানেকশন, কিন্তু কোনো শাখা দিছে, শাখা দেয় না। তো মনে হয় সিস্টার্নি হলো শাখা বিহীন, আর টিউবিল কি শাখা যুক্ত। আমার কথা বুঝতে পারছো? এই যে সিস্টার্নি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্ট মানে কি, রাইবোজোম আছে। তারপরে কি টিউবিউল কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, এটা শাখা যুক্ত, এটা কি শাখা বিহীন। এখন আমি সিস্টার্নি আর টিউবিউলের মধ্যে যদি 2 নম্বরের প্রশ্ন দিই, সিস্টার্নি ভার্সেস টিউবিউল পার্থক্য হলো, পারবা না? রাফ স্মুথ, রাইবোজোম থাকে থাকে না, শাখা থাকে থাকে না, দেখতে চৌবাচ্চার মতো, এটা নলাকার। কথা বুঝতে পারছো? অনেকগুলো লিখতে পারবা। যাই হোক, এরপর আসো এই যে এগুলো হলো ভেসিকল। ঠিক আছে, ভেসিকল নিয়ে আর বেশি পেঁচাইতেছি না। এখন দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেমনে কাজ করে দেখো। আমি একটু দেখাইছিলাম তোমাদের, ধরো ওয়েট, হ্যাঁ হ্যাঁ এখানে ধরো, এখানে এখানে আমি একটু দেখাই। দেখো হ্যাঁ, এটা হলো আমি একটা কোষ আঁকতেছি। হ্যাঁ, এটা হলো আমি একটা কোষ আঁকতেছি। তাহলে এটা হলো আমার কি নিউক্লিয়াস ভাইয়া, তাই না? নিউক্লিয়াস থেকে এখানে কি তৈরি হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হলো। আমি যাই এখানে লাস্টে একটু টিউবিউল আইকা দিলাম, ধরো একটু টিউব আইকা দিলাম, কোনো রকম আর কি, বুঝতে পারছো? কোনো রকম টিউব আইকা বুঝাইলাম যে এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, গেল। এগুলোর মধ্যে কি আছে ভাইয়া, রাইবোজোম আছে, এগুলোর মধ্যে রাইবোজোম আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমে কি রাইবোজোম আছে? না, নাই। আচ্ছা নাই। আচ্ছা এই তোমরা একটু পরে পড়বা, মানে কিছুদিন পরে পড়বা যে এই যে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটু দূরেই থাকে হলো কি গলগি বডি থাকে। কিভাবে কাজ করে একটু দেখো, তাহলে তোমার মনে মানে ভালো মতো মনে থাকবে। ঠিক আছে, গলগি বডি থাকে। আচ্ছা এখন এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ। ডিএনএ কি তৈরি করে, এই ডিএনএর মধ্যে কোড থাকে, এই কোডটা রাইবোজোম পর্যন্ত নিতে হবে। বিল্ডারের যে রাইবোজোম তো বিল্ডার, প্রোটিন তৈরি করার বিল্ডারকে রাইবোজোম। তো এই ব্লু প্রিন্ট বা এই কোডটা বা এই মেসেজটা কার কাছে নিতে হবে, রাইবোজোমের কাছে নিতে হবে। ডিএনএ কি তৈরি করে ভাইয়া, এমআরএনএ তৈরি করে, তাই না? এটা বলে ট্রান্সক্রিপশন। ঠিক আছে, যেই প্রক্রিয়া তৈরি করে। যাই হোক, এমআরএনএ ধরো এই সুতা, এটার মধ্যে একটা কোড আছে প্রোটিন তৈরি করার। তো এই সুতাটা গিয়ে কি রাইবোজোমে যায়, রাইবোজোমে এই অনুযায়ী কী তৈরি করে, প্রোটিন তৈরি করে। আচ্ছা প্রোটিন তৈরি করলো, ধরো প্রোটিন তৈরি করলো, প্রোটিন তৈরি করলে কি প্রোটিন এভাবে একটা অ্যামিনো অ্যাসিড, 2টা অ্যামিনো অ্যাসিড, 3টা অ্যামিনো অ্যাসিড এভাবে লাইগা লাইগা প্রোটিন তৈরি হয়। আচ্ছা এখন এই প্রোটিনটা এখানে তৈরি হইলো, তৈরি হয়ে ধরো কিছু প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে এটা বাইর করে কারে দিতে হইব জানো, গলগি বডিতে দিতে হইব ফার্দার প্রসেসিংয়ের জন্য। কথা বুঝতে পারছেন? বাইর করবা কেমনে তুমি, ভেসিকল তৈরি করে বের করবা। ধরো এই প্রোটিনটা তুমি এখানে নিয়ে আসো, এনে নিয়ে আসলা, ধরো এনে নিয়ে আসলে কি হইব, এই জায়গায় থাকবো প্রোটিনটা, তাই না? প্রোটিন মানে বুঝছো তো, এটা একটা প্রোটিন। তো এই প্রোটিনটা এই জায়গায় থাকলে এরপরে তুমি কি করবা, এরপর তুমি এই জায়গায় একটা ভেসিকল তৈরি করো। এই যে এরকম কি তৈরি হবে, একটা একটা ভেসিকল তৈরি হবে। ঠিক আছে, এই ভেসিকলের মধ্যে প্রোটিনটা কি করে দিবা,
ঢুকাই দিবা, এখন ঢুকাই দিলে এই প্রোটিনটা এখন কই চলে আসলো ভাইয়া, ভেসিকলের ভিতরে চলে আসলো, তাই না? প্রোটিনটা ভেসিকলের ভিতরে চলে আসলো, এরপর এই ভেসিকলটা কী হয়ে যাবো, বাইরে হয়ে যাবো। কথা বুঝতে পারছো? কেমনে বাইরে যাবে এটা তো বুঝো নাকি? ভেসিকলটা বাইরে হইলো, বাইরে কার কাছে যায়? গলগি বডির কাছে যায়, গলগি বডির কাছে যায়। ধরো এটার ভিতরে প্রোটিন আছে, এটা নিয়ে গলগি বডির কাছে যায়, গলগি বডির কাছে যায়, এটা ফিউজ হয়ে যায় গলগি বডির সাথে, বুঝছো? হ্যাঁ, এরকম ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেলে তোমার প্রোটিনটা এখন কী হইব, গলগি বডির ভিতরে চলে আসবো, রাইট? গলগি বডি কী হবো জানো, স্টেপ বাই স্টেপ এই প্রোটিনটারে মডিফাই করব, স্টেপ বাই স্টেপ এই প্রোটিনটারে কী করব, মডিফাই করব। মডিফাই করা মানে ফোল্ড করে একটা স্ট্রাকচার দেওয়া। কথা বুঝতে পারে? ও একটু মডিফাই করে ওর পরেরটারে পাঠাবে, পরেরটা একটু মডিফাই করে পরেরটারে পাঠাবে, স্টেপ বাই স্টেপ কী করবে, মডিফাই করবে, মডিফাই করে পাঠাবে, পাঠায় ফাইনালি সেও কী করে দিবে, প্রোটিনটা একদম ফাইনালি একদম ম্যাচিউর একটা প্রোটিন এই জায়গায় তৈরি হবে, রাইট? এটা ম্যাচিউর প্রোটিন। তো এই ম্যাচিউর প্রোটিনটারে বাইর করতে হলে কী লাগবো, তোমার ভেসিকল লাগবো। তো এখন এই যে ভেসিকলটা একটু দেখো, ঠিক আছে? তাহলে এখানে একটা ভেসিকল নিয়ে সেই প্রোটিনটা এটার ভিতরে ঢুকাই দিল। তাহলে এখন ম্যাচিউর প্রোটিনটা কই আসছে, ভেসিকলের ভিতরে আসছে। আচ্ছা, এরপরে এই ভেসিকলটা কী হয়ে যাবে, আলাদা হয়ে যাব, ভেসিকলটা আলাদা হয়ে যাবে, আলাদা সহ এটা কি আছে, এটার ভিতরে কি আছে, একটা ম্যাচিউর প্রোটিন আছে। ধরো এটা একটা এনজাইম হিসেবে কাজ করতেছে, এনজাইম হিসেবে কাজ করতে হইলে তোমার কি করতে হবে বলো তো? এনজাইম হিসেবে কাজ করতে হলে এটা কী করতে হবে, এটারে কোষের বাইরে নিতে হবে। ধরো আমার লালা রসে কী থাকে, এনজাইম থাকে না? এখন যেই লালা গ্রন্থিতে এই কোষটা উৎপন্ন মানে রসটা উৎপন্ন হয়, ওইটার বাইরে গিয়ে কাজ করে, তো এটার বাইরে ফালাইতে হইব। এখন এটার বাইরে ফালাবা কেমনে, আস্তে করে এটা যাইব, আস্তে করে এটা যাইব, যাই কী হয়ে যাব, ফিউজ হয়ে যাব, এটার সাথে ফিউজ হয়ে যাব। ধরো এটার সাথে এবার ফিউজ হয়ে যাবে, ঠিক আছে? এবার ফিউজ হয়ে এই প্রোটিনটারে কী করে দিব, বাইরে এক্সপেল করে দেব। তাহলে যেই সব প্রোটিন ধরো ক্ষরণ হয়, ধরো অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো ক্ষরণ হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি এনজাইম এগুলো কি প্রোটিন ক্ষরণ করে। ক্ষরণ করার ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি ভূমিকা আছে না? বিভিন্ন প্রোটিন বাইরে, কারণ প্রোটিনটা তৈরি হয়েছে ওই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সে যায় এই গলগি বডি দিয়ে যায়, গলগি বডিটার কী করে, মডিফাই করে, ফোল্ড করে, ফাইনালি একটা ম্যাচিউর প্রোটিনটা বাইরে ফেলায় দেয়, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু প্রোটিন আছে ভাইয়া, কিছু কিছু প্রোটিন আছে যেই সব প্রোটিন না, কিছু কিছু প্রোটিন আছে যেই সব প্রোটিন না কোনো দিন গলগি বডি পর্যন্ত যায়ই না। কথা বুঝতে পারছো? ধরো এই একটা প্রোটিন, এটা লাল কালারের একটা প্রোটিন, এই প্রোটিনটা না গলগি বডি পর্যন্ত যায়ই না। কথা বুঝতে পারছো? এটা কি করে জানো, এটা এরকম ভেসিকল তৈরি করছে না, এই ভেসিকলটা বাইরে এসে এখানে থাকলো এবং এটার ভিতরে কি আছে, একটা প্রোটিন আছে, যেই প্রোটিন হলো ধরো কিছু এনজাইম হিসেবে কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছো? কিছু এনজাইম হিসেবে কাজ করে। তাহলে এটা কি গলগি বডি পর্যন্ত গেছে? যায় নাই। তো এটারে বলে পারঅক্সিজম। কি বলে ভাইয়া? পারঅক্সিজম, যেটা পারঅক্সাইড নষ্ট করে। এটার ভিতরে একটা এনজাইম থাকে, নাম হলো ক্যাটালেস। একটা আছে না, হাইড্রোজেন পারঅক্সাইড, এটারে পানি আর কি অক্সিজেনে কনভার্ট করে না, এটার এনজাইমটার নাম কি ভাইয়া? ক্যাটালেস। আমি জানি অল এনজাইমস আর প্রোটিন, তো ধরো এটা হলো প্রোটিন, এটা কি, এটার নাম কি? পারঅক্সিজম, যেটা নাকি পারঅক্সাইড কি করে, দূরীভূত করে। পারঅক্সাইড কিন্তু আমাদের বডির জন্য কি ভালো না খারাপ? খারাপ। তাহলে পারঅক্সিজম। আবার এটা যদি উদ্ভিদে হয়, উদ্ভিদে আরেক ধরনের এটা থাকে, এটারই বলে গ্লাইঅক্সিজম। কথা বুঝতে পারছো? উদ্ভিদেও হইতে পারে, উদ্ভিদে হইলে এটারে কি বলবো? গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম, গ্লাইঅক্সিজম। তাহলে গ্লাইঅক্সিজম আর পাইঅক্সিজমের একত্রে কি বলে জানো? মাইক্রোজোম বলে। আমার কথা বুঝতে পারছো? তাহলে গ্লাইঅক্সিজম আর পারঅক্সিজমের একত্রে কি বলে? মাইক্রোজোম বলে। তাহলে মাইক্রোজোমের যে মাইক্রোজোম, এটা কি গলগি বডি পর্যন্ত যায় না, এটা ডাইরেক্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই প্রোটিনগুলো মডিফাই হয়, মডিফাই হয়ে কি বাইরে এটা পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম হিসেবে কোষের মধ্যে কি করে? অবস্থান করে। কোষের মধ্যে কি করে? অবস্থান করে। আমার কথা বুঝতে পারছো? আমার কথা এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ভেসিকল ধরো তৈরি হইলো, এটা ধরো গলগি বডি পর্যন্ত গেল, গলগি বডি পর্যন্ত যায়া সে এই যে এইরকম খরিত হইলো, মানে এরকম ভেসিকল তৈরি হয়, গলগি বডি কি মডিফাই করে বাইর করে না? গলগি বডি ধরো মডিফাই করে এটারে বাইর করলো, বাইর করে এর বাইরে কি দিবে? একটা ভেসিকলের আবরণ দিবে। আর ধরো এটার ভিতরে কি থাকবে? বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে।
এই প্রোটিনগুলো ডেস্ট্রাকটিভ প্রোটিন হয়। ডেস্ট্রাকটিভ প্রোটিন মানে কি ভাইয়া? লাইসিস করে, মানে কি ধ্বংস করে। এই ধ্বংসকারী প্রোটিনগুলোরে তুমি কি বলবা? লাইটিক প্রোটিন। তো এই অঙ্গাণুটার নাম হইল কি জানো ভাইয়া? লাইসোজোম। আমার একটু বলো তো, এই লাইসোজোমের প্রোটিনটা আসলো কই থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। লাইসোজোমের আবরণটা আসলো কই থেকে? গলগি বডি থেকে। কারণ এই ভেসিকলটা আসছে কই থেকে? গলগি বডি থেকে। ভেসিকলটা আইলো কেমনে এটা তো বুঝতে হইব তোমার। এই ভেসিকলটা আসলো কিভাবে? এটা এখানে এরকম আউটগ্রোথ হয়ে তারপরে ভেসিকলটা আসলো না? তাহলে এই যে আবরণটা, এটা কার আবরণ? গলগি বডির আবরণ। তো গলগি বডি কি করে? লাইসোজোমটা প্যাকেট করে। আমার কথা বুঝতে পারছো? লাইসোজোমের বাইরের প্যাকেটিং কে করে? গলগি বডি করে। কিন্তু ভিতরের যে ডেস্ট্রাকটিভ প্রোটিন, এটা আসছে কই থেকে? কারণ গলগি বডি তার প্রোটিন তৈরি করতে পারে না। আমার কথা বুঝতে পারছো? তাহলে কি বুঝলা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ আমি যদি শর্টে বলি, সে কিছু প্রোটিন তৈরি করে যেগুলো কোষের বাইরে খরিত হয়। এগুলো এনজাইম, অ্যান্টিবডি আর কি হইতে পারে? হরমোন হইতে পারে, এনজাইম হইতে পারে, অ্যান্টিবডি হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, সে কিছু প্রোটিন তৈরি করতে পারে যেই প্রোটিনগুলো গলগি বডি পর্যন্ত যায়ই না। ওটারে কি বলে? পারক্সিজম আর গ্লাইঅক্সিজম বলে। যেমন মাইক্রোজোম, ঠিক আছে? পারক্সিজম আর গ্লাইঅক্সিজম বলে। আবার সে কিছু প্রোটিন তৈরি করে যেটা গলগি পর্যন্ত যায়, প্যাকেট হয়ে থাকে, কিন্তু এটা কোষের বাইরে যায় না। তাহলে এটাকে কি বলে? লাইসোজোম বলে। আমার কথা বুঝতে পারছো? যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ শেষ। আচ্ছা, এবার আসো, এবার একটা কাহিনী করতে আসো। স্মুথ এন্ডোপ্লাজম। হ্যাঁ, এখানে যে গলগি বডি যে আবরণগুলো বানায়, ভেসিকল যে বানায়, এই গলগি বডি কখনো শেষ হয় না? শেষ হয় না। এটা একটা ভালো কোশ্চেন করছো। হ্যাঁ, শেষ হইতো যদি নতুন করে মেমব্রেন না তৈরি হইতো। কিন্তু আমাদের কোষ প্রতিনিয়ত কি তৈরি করে? ফসফোলিপিড তৈরি করে করে গলগি বডির ঘাটতি পূরণ করে। কথা বুঝতে পারছো? ভালো একটা কোশ্চেন করছো যে এরকম ভেসিকল যদি বানাইতে থাকে, তো গলগি বডির আবরণ তো একসময় কী হয়ে যাওয়ার কথা? শেষ হয়ে যাওয়ার কথা। বাট আমাদের কোষ কী করে? ফসফোলিপিড সিনথেসিস করে। আর নতুন করে ফসফোলিপিড সিনথেসিস করলে এটার মধ্যে আইসা কী হয়ে যায়? যুক্ত হয়ে যায়। যুক্ত আবার গলগি বডি মানে করে দেয়। সব কিছুতেই সেম। ইভেন দেয় কোষ যে এতগুলা জিনিস ক্ষরণ করতেছে, কোষের মেমব্রেনও তো কী হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না, কারণ ফসফোলিপিড প্রতিনিয়ত সিনথেসিস হয়। কথা বুঝতে পারছো? লাইসোজোম কি দুই জায়গা থেকে হতে পারে? মাঝখান থেকেও আবার সাইড থেকেও? মাঝখান থেকে মানে ওই যে মাঝখানে যে দেখলাম এটা, কোনটা? এটা? ওই যেটা আগেরটা, এটা? ওই যে মাঝখান থেকে যে বের হয়। এটা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, এখান থেকেই বের হয় তো এখান থেকেই। মানে বিষয়টা কি, ধরো এটা হলো রিসিভ করে। গলগি বডির অনেক পার্ট আছে, এটারে বলে হলো সিস্টার্না। সিস্টার্না মানে যেটা নিউক্লিয়াসের দিকে মুভ করে থাকে, ওইটা হইলো বিভিন্ন জিনিস কি করে? রিসিভ করে। আর এই রিসিভ করার পর এই জায়গায় যায় মডিফাই হয়, তারপরের টাকায় যায় মডিফাই হয়ে এখান থেকে ভেসিকলটা বাইরে। আর এই ভেসিকলটা কোষের বাইরেও যাইতে পারে, অথবা কি ভিতরে স্টে করতে পারে। ভিতরে যদি স্টে করে এবং এর ভিতরে যদি ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে, ওটাকে কি বলে? লাইসোজোম। কথা বুঝতে পারছো? আচ্ছা, ভেসিকল সব ওই বাইর করে ম্যাক্সিমাম, এদের থেকেও বাইর হয়, বাট ম্যাক্সিমাম কি ওই বাইর করে। এটার বলে ট্রান্সসিস্টার্না। এটা গলগি বডি পড়ার সময় আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পারক্সিজম, গ্লাইঅক্সিজম ক্লিয়ার। এবার সব স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি বলছিলাম? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? লিপিড মেটাবলিজমে সাহায্য করে। আচ্ছা, এবার কিছু কিছু লিপিডের নাম বলো, ইম্পর্টেন্ট লিপিডের নাম। কোলেস্টেরল কি লিপিড না? কোলেস্টেরল কিন্তু চর্বি জাতীয় পদার্থ। আমরা জানি চর্বি জাতীয় পদার্থে কি পাওয়া যায়? কোলেস্টেরল পাওয়া যায়। তাহলে এটা কি করতে পারে? কোলেস্টেরল মেটাবলিজম বা কোলেস্টেরল তৈরি, ধ্বংস এগুলো করতে পারে, তাই না ভাই? স্টেরয়েড, অবশ্যই স্টেরয়েড। স্টেরয়েড তো একটা লিপিড। স্টেরয়েড এক ধরনের কি লিপিড। আচ্ছা, তারপরে ওই যে বললো, তো কোলেস্টেরল তো একটা স্টেরয়েড, আবার বিভিন্ন, তাহলে স্টেরয়েডও সিনথেসিস করতে পারে। আমাদের বডিতে স্টেরয়েড কিন্তু হরমোন হিসেবে কাজ করে। তাহলে বিভিন্ন স্টেরয়েড হরমোন কি করতে পারে? সিনথেসিস করতে পারে। কারণ দাও স্মুথ এন্ডোপ্লাজমের কাজ কি ভাই? লিপিড নিয়ে কাজ। তাহলে যা লিপিড আছে ওইগুলো ঢুকাই দিবা। কোলেস্টেরল একটা লিপিড, কোলেস্টেরল সিনথেসিস করতে পারে। স্টেরয়েড হরমোনের নাম বলো তো? টেস্টোস্টেরন, স্টেরন, তার মানে কি এটা স্টেরয়েড হরমোন। ইস্ট্রোজেন, এগুলা কি স্টেরয়েড হরমোন। কথা বুঝতে পারছো? এগুলা হলো স্টেরয়েড। স্টেরয়েড হলো একটা কম্পাউন্ডের নাম। একটা কম্পাউন্ডারে কি বলে? স্টেরয়েড বলে। যেটা স্টেরয়েড জাতীয় যৌগ, একটা জাতের যৌগরে কি বলে? স্টেরয়েড বলে। কথা বুঝতে পারছো? কারণ এই স্টেরয়েডে মডিফাই করে আমি একটা হরমোন বানাইলাম, ওইটারে কি বলে? স্টেরয়েড হরমোন। অ্যান্ড স্টেরয়েড হরমোন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কি টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো সব কি স্টেরয়েডের নাম শুনলেই কিন্তু বোঝা যায়। টেস্টোস্টেরন, স্টেরন আসছে কই থেকে? স্টেরয়েড থেকে আসছে। তাহলে এগুলো হইলো কি স্টেরয়েড হরমোন তৈরিতে হেল্প করে, তাই না ভাইয়া?
স্টেরয়েড হরমোন তো আমরা বুঝতে উদাহরণ তো পাইছি নাকি, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো স্টেরয়েড হরমোন, ঠিক আছে। এছাড়া ভাইয়া বিভিন্ন ভিটামিন আছে যেগুলো লিপিডের তৈরি, বলো তো কিছু কিছু ভিটামিন যেগুলো লিপিডের, লিপিড সলিউবল ভিটামিন বলে এগুলোরে, লিপিডে দ্রবীভূত ভিটামিন কি কি আছে বলো তো? লিপিডে দ্রবীভূত ভিটামিন, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এই পর্যন্ত ভিটামিন আছে না? তার মধ্যে মনে রাখবে ভিটামিন এ, ডি, ই, কে এগুলা সব কি ভাইয়া বলো তো? চর্বিতে দ্রবীভূত ভিটামিন বা লিপিড সলিউবল ভিটামিন। আর বাকি যে আছে ভিটামিন বি আর ভিটামিন সি এগুলো হলো ওয়াটার সলিউবল ভিটামিন। আমার কথা বুঝতে পারছো? যেমন সাইট্রিক অ্যাসিড, লেবুর রসে কি পাওয়া যায়? এসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, লেবুর রস ওর মধ্যে কি কি পাওয়া যায়? এসকর্বিক অ্যাসিড, এটা হলো ভিটামিন সি। তাহলে কি পানির মধ্যে পাওয়া যায় না? তাহলে এটা কি ওয়াটার সলিউবল ভিটামিন। আর বাকি এডি কে এগুলো কি চর্বিতে পাওয়া যায়, কথা বুঝতে পারছো? এগুলো হলো লিপিড সলিউবল। তাহলে লিপিড সলিউবল ভিটামিনের সাথে এটার কি আছে? মেটাবলিজমে কি করে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে। আমার কথা বুঝতে পারছো? তো হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এখন একটু দেখো, এই দেখো ভিতরে প্রোটিন তৈরি হলো, এটা একটা পলিপেপটাইড চেইন। এনে কিছু হালকা পাতলা মডিফাই হয়, নাও হইতে পারে, কিন্তু হওয়ার পর সে কি করে? এই যে ভেসিকল দিয়ে বাইরে হয়ে যায়, ভেসিকল দিয়ে দেখো ভেসিকল তৈরি হয়ে বাইরে হয়ে গেল, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু ভেসিকল তৈরি হয়ে বাইরে হয়ে গেল। বাইরে এসে কই যাইবো? এই যে দেখো ভেসিকল, ভেসিকল তৈরি হয়ে বাইরে হয়ে গেল প্রোটিন সহ। কারণ এই বাইরে কই যাইবো ভাই? গলগি বডিতে যাইবো। এই গলগি বডিতে গেল, গলগি বডিতে গিয়ে আমি কি বলছি? বিভিন্ন মডিফিকেশন হয়, প্রোটিন কি হয়? ফোল্ড হয়। তাহলে দেখো এই যাবে, দেখো ভিতরে প্রোটিন এই যে ফোল্ড হইতেছে, দেখো গলগি বডি এই কাজ করে, বিভিন্ন এনজাইম দিয়ে প্রোটিনগুলোরে কি করে ফেলে দেখছো? যে ফোল্ড করে ফেললো, যে বিভিন্নভাবে ফোল্ড করে ফেলে, ঠিক আছে, বিভিন্নভাবে পেঁচায় পেঁচায় স্ট্রাকচার দেয়, ফোল্ড করে করে স্ট্রাকচার দেয়। এরপরে ধরো এটার সাথে বিভিন্ন মলিকিউল লাগাইতে পারে, যেমন প্রোটিনের সাথে গ্লাইকো কার্বোহাইড্রেট লাগাইলে কী হয়ে যাবো? গ্লাইকো প্রোটিন, কথা বুঝতে পারছো? তারপরে লিপিড লাগাইলে কী হয়ে যাবো? গ্লাইকোলিপিড। তো এইগুলো তৈরি করে। আচ্ছা ফাইনালি ভাইয়া আমাদের যকৃতের মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এটার মধ্যে কি থাকে? ডিটক্সিফাইং এনজাইম থাকে। ডিটক্সিফাইং এনজাইম মানে কি? বিষমুক্তকারী এনজাইম। বিষমুক্তকারী এনজাইম মানে সেটা বিষাক্ত পদার্থ ওইটারে ভাইঙ্গা চুইরা অবিষাক্ত দাও, এটা স্কোয়ার ছিল এটারে ভাইঙ্গা চুইরা কি করে দিছে? সার্কেল, মনে করো সার্কেল হলো অবিষাক্ত, এরকম বানাই দিছে, কথা বুঝতে পারছো? আচ্ছা আর হইলো আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যে মাসল কন্ট্রাকশন করি তখন কোন আয়ন দরকার পড়ে? ক্যালসিয়াম আয়ন দরকার পড়ে। এই যে মাসলের মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এটারে কি বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি করে? ক্যালসিয়াম সঞ্চয় করে রাখে, ক্যালসিয়াম সঞ্চয় করে রাখে। যখন ব্যাক মাসলের মধ্যে স্টিমুলেশন আসে তখন এটা ক্যালসিয়াম রিলিজ করে দেয়। ক্যালসিয়াম রিলিজ করলে এই ক্যালসিয়াম যায় কাজ করে আর এই আমরা মাসল কন্ট্রাকশন করতে পারি, কথা বুঝতে পারছো? তাহলে এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসো একটু দেখাই দেই, মানে উল্টা পাল্টা লেখছে, আগের লাইবোজোম দিছে, দেখো এখানে দেখছো, এ দেখো সিস্টারনি, দেখছো অনেক চ্যাপ্টা শাখাবিহীন, মনে পড়ছে? সিস্টারনি কি চ্যাপ্টা চৌবাচ্চার মতো শাখাবিহীন, তাই না? সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে একটার সাথে একটা, শাখাবিহীন যেহেতু তো সমান্তরালে বিন্যস্ত থাকবে। ভেসিকল তো বুঝোই। টিউবিউল কার? স্মুথ এন্ডোপ্লাজমিকের নাকি রাইপেন্ডোপ্লাজমিকের? স্মুথ। তাহলে স্মুথে কি রাইবোজোম যুক্ত থাকে? দেখো কি লেখছে, এদের গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না। তাহলে তুমি যদি না বুঝা পড়ো এগুলো আজীবন মুখস্থই করা লাগবে, কথা বুঝতে পারছো? এখন এবার আসো, এটা দিয়ে টিউবিউল দেখতে কীরকম ভাই? নালিকার মতো। শাখাযুক্ত নাকি শাখাবিহীন দেখাইছিলাম, শাখাযুক্ত। এটাও শাখাযুক্ত বা অশাক লেখছে, নর্মালি অশাক হয় না, নর্মালি কি হয়? শাখা, কিছু কিছু অশাক থাকতে পারে বাট মেইনলি শাখা যুক্ত আছে। এই তোমার এই সাংখ্যিক মানে তো ইম্পর্টেন্ট না। আর মসৃণ অমসৃণ এগুলো তুমি পারবা, গঠন তুমি পারবা। এখন কাজে আসো, দেখো প্রোটোপ্লাজমের কাঠামো দান করে, এটা বলছিলাম না যে অনেক বড় কাঠামো দান করে। অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ হয়, বলছিলাম। রাফ এন্ডোপ্লাজমিক প্রোটিন, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? লিপিড। মতান্তরে হরমোন, হরমোন বলতে কোন হরমোন? স্টেরয়েড হরমোন। আচ্ছা গ্লাইকোজেন, ভিটামিন, কোন ভিটামিন? ভিটামিন এ, এইকে স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষ করে। গ্লাইকোজেন অ্যাকচুয়ালি সংশ্লেষ করে কিনে ডিপেট আছে, যাই হোক মুখস্থ করে ফেলো। তারপর এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক প্রোটিনের আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনের আর স্মুথ এন্ডোপ্লাজমিক লিপিডের অন্তঃবাহক মানে কি? কোষের ভিতরে বহন করে না, এগুলা বহন করে কই নিয়ে যায়? গলগি বডিতে নিয়ে যায়, তাহলে অন্তঃবাহক হিসেবে কাজ করে কোষের ভিতরে, তাই অন্ত, ঠিক আছে। অনেকের মতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। মনে আছে এই সেলুলোজ কেমনে তৈরি হয়? সেলুলোজ তৈরি হয় কি? বা সেলুলোজ সিনথেজ নামক এনজাইম দিয়ে। অল এনজাইমস আর প্রোটিন। প্রোটিনের অরিজিন কই? রাইবোজোমে।
আর রাইবোজোম কার গায়ে থাকে? এন্ডোপ্লাজমিক তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো, রাইবোজোম ও গ্লাইকোক্সিজোমের ধারক হিসেবে কাজ করে। ভাইয়া গ্লাইকোক্সিজোম, পারক্সিজোম এগুলো কে তৈরি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি বলছি যেগুলো নাকি গলগি পর্যন্ত যায়ই না, ডাইরেক্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিচ্ছিন্ন অংশ, ওগুলোরে কি বলে? পারক্সিজোম অথবা গ্লাইকোক্সিজোম বলছিলাম না? আর যেগুলো নাকি গলগি বডিতে যায়, প্যাকেট হয়ে বাইরে হয় কিন্তু কোষেই থাকে, ওটা কি বলছি? লাইসোজোম বলছি না? আচ্ছা ঠিক আছে। এরপর আসো কি লেখছে, কোষে অনুপ্রবেশকারী বিষাক্ত পদার্থকে কি নিষ্ক্রিয় করে? আমি বলছিলাম লিভারের মধ্যে ডিটক্সিফাইং এনজাইম থাকে। তারপরে হলো রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এরা প্রধান ভূমিকা পালন করে। এটা তো আমরা জানি, প্রোটিন পরিবহনে যে পরিবহন করে কই নিয়ে যায়? গলগি বডিতে নিয়ে। এই তো, এই ছিল তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাইবোজোম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গলগি বডি এবং আদার্স নিয়ে পড়বো। ঠিক আছে।